হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল সুপান এইচএস টিউটোরিয়াল। প্রথমেই দুর্গাপুজোর সবাইকে শুভেচ্ছা। আজ বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে কাস্ট ল্যান্ডফর্মের এই বিষয়টি নিয়ে। যারা এই অধ্যায়টি বা এই বিষয় নিয়ে কনফিউশনে আছো তারা অবশ্যই ক্লাসটি ফলো করো। অবশ্যই এই বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তার আগে বন্ধুরা, প্রতিদিনের মতো সবাইকে একটাই কথা, যে প্রচুর পরিমাণে এই সেশনটি বা এই ক্লাসটি বন্ধুদের মাধ্যমে প্রচুর পরিমাণে ছড়িয়ে দাও, নিজেদের ভাই বোনদের মধ্যে ছড়িয়ে দাও, বিশেষ করে যারা 11-12 ক্লাসে পড়াশোনা করছে। এমনকি তোমাদের জন্য ততটা ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য। তাই বন্ধুরা প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ তারা লকডাউনে গৃহবন্দী ঠিকমতো পড়তে যেতে পারছে না। ফলে যত পারো বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দাও, ভাই বোনদের শেয়ার করো। ঘরে বসে এত সুন্দর ফ্রি ক্লাস, এর থেকে ভালো আর কি আশা করা যেতে পারে বন্ধুরা। ঠিক আছে, আরেকটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট বন্ধুরা, যে পুজো তো বছরে একবারই হয়, দুর্গা পুজো জানি, আর এটাও জানি আজ সপ্তমী। ঠিক আছে, আবারও আমাদের মনে রাখতে হবে এই করোনা প্যান্ডেমিকে, করোনাও কিন্তু বছরে একবারই। তো লাইফ মানে আমাদের শরীর যদি সুস্থ থাকে তাহলে কিন্তু পরের বছর পুজোকে ডাবল আনন্দ করতে পারবো। এই নয় যে পুজো শেষ হয়ে গেছে আমাদের প্রচুর পরিমাণে আনন্দ করতে হবে, এটা কিন্তু নয়। আমাদের শরীরটাকে সুস্থ রাখতে হবে, তাহলে কিন্তু পরের বছরগুলোতে আরও বেশি বেশি আনন্দ করতে পারবো আমরা। তাই বন্ধুরা খুব সাবধানে পুজো ঘোরাফেরা করবে। ঘুরতেই হবে এমন তো কোনো বাধ্যতা নেই যে আমাকে যেতেই হবে, দেখতেই হবে, পুজো প্যান্ডেল এত বড় পরিমাণে দেখার দরকার তো নেই। তাহলে খুব সাবধানে তোমরা ঘোরাঘুরি করবে বন্ধুরা, ঠিক আছে? এটাই কামনা করি। চলো তাহলে আজকের আমাদের চ্যাপ্টার 2 অর্থাৎ গ্রাউন্ড অফ ওয়ার্ক অফ গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্ম, এই চ্যাপ্টারটি চলছিল, যেটার আজকে পার্ট 4। আরেকটা পার্ট হবে আমাদের ওয়ার্ক অফ গ্রাউন্ড ওয়াটারের, তাহলেই এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে যায়। আজ আর নেক্সট ক্লাসে আমরা কাস্ট ল্যান্ডফর্ম নিয়ে আলোচনা করব। ঠিক আছে, একদিনে হবে না, কারণ এটা বেশ বড়, এবং আমরা ধীরে ধীরে এই পুরো টপিকটাকে বুঝে নেওয়ার চেষ্টা করব কনসেপচুয়ালি এবং খুবই সহজ ভাষায়। ঠিক আছে, চলো। তাই বন্ধুরা বলছি, প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। যারা এই ক্লাস সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার নেই তারা স্কিপ না করে পুরো ক্লাসটা দেখতে থাকো, তাহলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে আমাদের নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি। বন্ধুরা, এই হলো 12 ক্লাসের জিওগ্রাফি সিলেবাস, যেটা ধরে আমরা এগোচ্ছিলাম। ফার্স্ট যে টপিকটা ছিল আমাদের ফিজিক্যাল জিওগ্রাফির, সেটা ছিল জিওমরফিক প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্মস, যেটা আমাদের প্রথম ক্লাসে হয়ে গেছে। একদিনই এটা আমি করেছিলাম। যারা এই সম্পর্কে বিশেষ জানো না তারা একবার দেখে নিতে পারো। আর আমরা নেক্সট টপিক পড়ছিলাম ফিজিক্যাল জিওগ্রাফির, যেটা হচ্ছে ওয়ার্ক অফ গ্রাউন্ড ওয়াটার। আজকে হচ্ছে তার 4th ক্লাস। আরেকটা ক্লাসে আমি এই অধ্যায়টা পুরো কমপ্লিট করে দেব। ঠিক আছে, আজকের ক্লাসটা একটু বড় হতে পারে, মানে একটু বেশি সময় ধরে আমি এটা পড়াতে পারি, কারণ একটু বড় চ্যাপ্টার, বড় বিষয়। ঠিক আছে, আস্তে আস্তে করে বোঝাবো, ফলে টাইমটা বেশি লাগতে পারে। ওকে, তাই দুদিনে শেষ করে দেবো আমি জিনিসটাকে। চলো তোমরা একবার স্ক্রিনশট মেরে নিতে পারো। জানি এইটা সবার বইতেই রয়েছে, তবুও একবার আমাদের পড়ার সুবিধার্থে একবার চোখ বুলিয়ে নিই আমরা প্রত্যেক দিন, তাহলে কী হবে, আমাদের কী সিলেবাস 12 ক্লাসে সেটা সম্পর্কে একটা জ্ঞান হয়ে যাবে। সেটা থাকা আগে প্রথমত দরকার আমাদের। চলো এবার নেক্সট টপিকে চলে যাচ্ছি। এই হচ্ছে বন্ধুরা তোমাদের ফিজিক্যাল জিওগ্রাফি মার্ক ডিস্ট্রিবিউশন 12 ক্লাসের। কোন অধ্যায় থেকে কী কী আসবে তোমরা একবার স্ক্রিনশট মেরে নাও, যদি এই সম্পর্কে আরও বিশেষভাবে জানতে চাও, কীরকম করে নাম্বার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে বুঝতে পারছি না, তাহলে এর আগের ক্লাস, তার আগের ক্লাসটা বন্ধুরা একবার দেখে আসো, তাহলে নাম্বার ডিস্ট্রিবিউশনের ব্যাপার নিয়ে আর কোনো রকম কনফিউশন থাকবে না। যদি তাও থেকে কনফিউশন, তাহলে কমেন্ট করো, আমরা তৎক্ষণাৎ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তোমাদের যাবতীয় যা যা প্রবলেম সমস্ত কিছু কমেন্ট করবে। এমনকি যদি তোমাদের কোনো দাবি থাকে কমেন্ট করো, সেটাও আমরা পূরণ করার চেষ্টা করব। ঠিক আছে, চলো। এই হচ্ছে তোমাদের ইকোনমিক জিওগ্রাফি। টোটাল আমাদের 12 ক্লাসে 100 নম্বরের পরীক্ষা, যেখানে 70 নম্বরের থিওরি।
35 নাম্বার ফিজিক্যাল জিওগ্রাফি, 35 নাম্বার ইকোনমিক জিওগ্রাফি, টোটাল 70 প্লাস 30 প্র্যাকটিক্যাল। এই হচ্ছে 100 নাম্বারের। আমরা সেই সিলেবাস ধরে এগোচ্ছিলাম। আজকে হচ্ছে তার সেকেন্ড অধ্যায়, গ্রাউন্ড অফ ওয়াটার। আজকে আমরা শুরু করব কাস্ট ল্যান্ডফর্ম। ঠিক আছে, যারা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা আগের ক্লাসগুলো একবার দেখে নেবে, তাহলে আজকের পড়াগুলো বুঝতে অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে, চলো। তার আগে বন্ধুরা আরেকবার বলছি, প্রচুর পরিমাণে শেয়ার করো, কমপক্ষে লাইক তো করো। ঠিক আছে, শেয়ার আর কমেন্ট, না বুঝতে পারলে কমেন্ট করো আর শেয়ার করতে থাকো বন্ধুদের মাঝে। ঠিক আছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ক্লাসগুলো সহজে তোমাদের ফোনে চলে এসে। ঠিক আছে, আর বেল আইকন অল করে রাখবে, না হলে কিন্তু নোটিফিকেশন তোমরা পাবে না। ওকে, চলো। আগে আমাদের কাস্ট ভূমিরূপ। আচ্ছা, কাস্ট ভূমিরূপ আগে আমাদের যে জিনিসটা বুঝতে হয় সেটা হচ্ছে কাস্ট ভূমিরূপ মানেটা কি। ঠিক আছে, ইন্দো ইউরোপীয় শব্দ, ইন্দো ইউরোপীয় শব্দ কার, এই কার থেকে ইন্দো ইউরোপীয় শব্দ কার যার অর্থ হচ্ছে শিলা। ঠিক আছে, ইন্দো ইউরোপীয় শব্দ কার যার অর্থ হচ্ছে শিলা। এই ইন্দো ইউরোপীয় শব্দ থেকেই আমাদের এসছে কাস্ট। ঠিক আছে, ইন্দো ইউরোপীয় শব্দ থেকে এসেছে আমাদের কি কাস্ট। তাহলে ইন্দো ইউরোপীয় শব্দ কার থেকে এসছে কাস্ট, তাহলে কাস্ট হচ্ছে একটা জার্মান শব্দ। এই কাস্ট জার্মান শব্দই ইতালিতে বলা হয় কার্সো এবং যুগোস্লাভিয়ায় বলা হয় ক্রাস। ইতালিতে বলা হয় কার্সো আর স্লোভেনিয়ায় বলা হয় ক্রাস। এই ক্রাস কথার অর্থই হচ্ছে উন্মুক্ত প্রস্তরময় ভূমি। অর্থাৎ উন্মুক্ত মানে হচ্ছে বিস্তীর্ণ এলাকা জুড়ে খালি, প্রস্তরময় মানে ছোটো ছোটো নুড়ি কাকর বাড়ি সমেত যে একটা বিশাল ভূমিরূপ, সেটাকে আমরা বলছি উন্মুক্ত প্রস্তরময় ভূমি। ঠিক আছে, তাহলে কাস্ট মানেও মোটামুটি একই মানে বোঝাচ্ছে, কার্সো মানেও একই জিনিস প্রায়, আর ক্রাস মানেও একই। তাহলে সমস্ত কিছু একই জিনিস বোঝাচ্ছে, কিন্তু এক একটা দেশে এক এক রকম নাম বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে কাস্ট অঞ্চলেই গঠিত হতে পারে কাস্ট ভূমিরূপ। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কাস্ট কথাটা এসছে প্রথমত ইন্দো ইউরোপীয় শব্দ কার থেকে, তারপরে জার্মান শব্দ কাস্টে কনভার্ট হলো, তারপর কাস্ট যেটা কাস্ট ভূমিরূপ আমরা বলি, সেটা ইতালিতে আর অন্য একটা নাম রয়েছে কার্সো এবং স্লোভেনিয়ায় রয়েছে ক্রাস, যার অর্থ টোটালি উন্মুক্ত প্রস্তরময় ভূমি। আর শুধু যদি বলি কার, কার মানে হচ্ছে শিলা, তাহলে কার থেকে এসছে কাস্ট। ঠিক আছে, আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী নেক্সট টপিকে চলছি। ঠিক আছে, চলো। এবার আমাদের যে জিনিসটা বুঝতে হবে, প্রথমেই হচ্ছে কাস্ট অঞ্চলটা কি। তাহলে কাস্ট অঞ্চল হতে গেলে প্রথমে আমাদের কি হতে হয়, মানে চুনাপাথর বা ডলোমাইট বা চক জাতীয় শিলা দ্বারা গঠিত হতে হয় ভূমিভাগ। আর কি হতে হবে না, সেই অঞ্চলে তোমার সম্পৃক্ত হতে হবে, যাতে বৃষ্টির জল বা অধঃক্ষেপণের জল সেই স্তর ভেঙে বা সেই ভূমিভাগ দিয়ে নিচে নামতে পারে, সম্পৃক্ত স্তরের মাধ্যমে, যেটা আমরা আগে শিখেছিলাম। তাহলে সম্পৃক্ত হতে হবে। ঠিক আছে, আর কি না, নদী থাকতে হবে। নদী যদি না থাকে তাহলে কাস্ট ভূমিরূপ গঠিত হতে পারবে না, খুব কম গঠিত হবে। ঠিক আছে, যদি নদী খুব কম হয় তাহলে কী হবে, বৃষ্টির জল কম হবে, ভৌমজল কম হবে, অধঃক্ষেপণের ফলেই বা কত জল ধরে রাখতে পারবে। তাহলে নদী অবশ্যই দরকার, তাহলে কি হবে, ভূমিরূপ খুব বেশি পরিমাণে তৈরি হবে। ঠিক আছে, আলাদা আলাদা আমরা গাঠনিক ভূমিরূপ দেখতে পাবো। আর কি হতে হবে না, কাস্ট অঞ্চলে কি হতে হবে না, ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটবে। তার মানে কি, যেহেতু চুনাপাথর ডলোমাইট যুক্ত অঞ্চল, সেটা কি হবে, সহজেই জলের সংস্পর্শে আসলে কি হয়, সহজেই সেটা গলে যায়, ফলে বিভিন্ন রকমের পরিবর্তন হয়। দেখা যায় অনেক সময় মাটির রং চেঞ্জ হয়ে গেছে, আগে যে গঠন ছিল সেই গঠনটা এখন অন্যরকম হয়ে গেছে, দেখা যায় আগের থেকে বেশি শক্ত হয়ে গেছে বা অনেক বেশি নরম হয়ে গেছে শিলাটা। তো বিভিন্ন রকমের ভৌত রাসায়নিক পরিবর্তন লক্ষ্য করতে পারবো আমরা। আর কি করতে পারবো না, ভূমিরূপ ও জল নির্গম প্রণালী গড়ে উঠবে। অবশ্যই ভূমিরূপ তো গড়ে উঠবে, তাহলে প্রথমে কাস্ট অঞ্চল তৈরি হয়ে গেল, তারপরে ধীরে 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 জল তো রয়েছে, সেই জলের ফলে কি হচ্ছে, সেই দ্রবণ হচ্ছে, দ্রবীভূত হচ্ছে সেই শিলাটা, কারণ সেই শিলাটা নরম, জলের সংস্পর্শে আসলে সেটা দ্রবীভূত হয়ে যাচ্ছে। তাহলে দ্রবীভূত হয়ে একটা বিভিন্ন রকমের ভূমিরূপ তৈরি করতে পারে। আর কি তৈরি করতে পারছে না, জল নির্গম প্রণালী তৈরি করছে। জল নির্গম প্রণালী মানে কি, যদি ভৌমজল ধরো ভূগর্ভের বিভিন্ন ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ দেখা যাচ্ছে, মনে করো এই যে
মনে করো এই হচ্ছে আমাদের একটা ভূমিরূপ, ঠিক আছে, একটা ছবি আঁকার চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের একটা ভূমিরূপ, ঠিক আছে। চলো এবার এই পোর্শনটা, এই হচ্ছে আমাদের ভূমিরূপ, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো এইখানটায় মনে করো আমাদের কঠিন শিলা রয়েছে, এখানে আমাদের কঠিন শিলা। আচ্ছা, চেঞ্জ করছি খালি। এইটা হচ্ছে আমাদের মনে করো নরম শিলা, এই পোর্শনটা নরম শিলা, এই পোর্শনটা নরম শিলা। ফলে এইখানটায় যদি আমাদের জল পড়ে বা ওয়াটার পাচ্ছে, সম্পৃক্ত হচ্ছে, নিচে গিয়ে খালি হয়ে যাচ্ছে, এখানটায় খালি হয়ে গেল আস্তে আস্তে, ঠিক আছে। তাহলে তাহলে এখানেও এই ভিতর পোর্শনেও, এই ভিতর পোর্শনেও কী হতে পারে না সঞ্চিত হতে পারে সেই শিলাগুলো, আবার কি বাইরে জলের মাধ্যমে এসেও হতে পারে। তাহলে কি একটা জল নির্গম প্রণালী তৈরি হলো, সুড়ঙ্গের মাধ্যমে একটা জল নির্গম প্রণালী তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে সেই জলটা বাইরেও আসতে পারে কোনো কারণে, আবার ভৌমজলের সাথে মিশে যেতে পারে, বা ভিতরে জলের পরিমাণ বাড়িয়ে দিতে পারে, যা কিছু হতে পারে। মানে একটা বিভিন্ন রকমের জল নির্গম প্রণালী গড়ে তুলবে কার্স্ট ভূমিরূপ, ঠিক আছে। তাহলে কার্স্ট অঞ্চল হতে গেলে আমাদের এই এই কন্ডিশনগুলো পালন থাকা দরকার, ঠিক আছে। তাহলে এক কথায় বলতে গেলে কি হবে, যে চুনাপাথর বা ডলোমাইট যুক্ত যে অঞ্চল সেটা হচ্ছে আমাদের কার্স্ট অঞ্চল, এবং সেখানে যদি জলের দ্বারা দ্রবীভূত হয় সেই সমস্ত ভূমি, তাহলে সেই ভূমি বিভিন্ন রকমের আকৃতি বিশিষ্ট যে ভূমিরূপ গঠন করবে সেটা হচ্ছে আমাদের কার্স্ট ভূমিরূপ, ঠিক আছে। এখানে আমি যা যা লিখেছি শর্টকাটে লিখেছি বন্ধুরা, তোমরা আমার কথাগুলি শোনো, নিজের মতো করে বোঝো, তারপরে সেটা কনসেপ্ট আকারে মানে ফরম্যাট আকারে খুব সহজ ভাষায় সেটা নিজের খাতায় লেখো, ঠিক আছে। তাহলে মোট কথা হচ্ছে কার্স্ট অঞ্চল হতে গেলে আমাদের চুনাপাথর বা ডলোমাইট যুক্ত শিলা প্রথমত থাকা দরকার, তারপরে সেটা অবশ্যই সম্পৃক্ত হবে নিশ্চয়ই, কারণ সেটা জল সংগ্রহ করছে এবং কি হচ্ছে না তোমার জলের দ্বারা দ্রবীভূত হচ্ছে এবং বিভিন্ন রকম ভূমিরূপ গঠন করছে। আস্তে আস্তে আমরা ভূমিরূপগুলো পড়বো। বন্ধুরা তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ এখানে, এই ছবিটা অনেক রকমের জিনিস বলছে, সেটা আমরা এরপরেও আলোচনা করব, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা নদী বয়ে চলেছে, ঠিক আছে, একটা নদী বয়ে চলেছে। আর এই দেখেন, এই দেখো বন্ধুরা, এই হচ্ছে ধরো আরেকবার একটুখানি বলে রাখি আমি, যে ছবিটা আমি এখানে এঁকেছিলাম সেটা এখানে ভালো বোঝানো যাবে। এই হচ্ছে আমাদের শক্ত শিলা, ঠিক আছে, মানে অসম্পৃক্ত। আর এগুলো হচ্ছে আমাদের সম্পৃক্ত, এগুলো হচ্ছে আমাদের সম্পৃক্ত, যেখানে সহজে চুনাপাথর গঠিত অঞ্চল, সহজে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে জলের দ্বারা, নরম শিলা, ঠিক আছে। কিন্তু আশেপাশে শক্ত শিলা রয়েছে যেটা সহজে তোমার নরম হয়নি, ঠিক আছে। আবার দেখো এখানে বিভিন্ন রকমের গর্ত গর্ত রয়েছে, এগুলোকে আমরা বলবো কি বলা হয় নেক্সট টাইম। এই গর্তের মাধ্যমে কী হয়েছে, গর্তের নিচ দিয়ে হয়তো এখান দিয়ে মনে করো একটা নদী এসছে নিচ দিয়ে, আর এখানে যখন যাচ্ছিল জল নির্গম প্রণালী ভূগর্ভের মধ্যে দিয়ে, তখন কি হলো না এই অঞ্চলটা কি ছিল না, হয়তো যেখানে গর্ত গর্ত অঞ্চল সেটা মনে করো ফাঁপা ছিল বা হালকা নরম চুনাপাত শিলা ছিল, ফলে কি হয়েছে সহজেই ধসে পড়েছে, ঠিক আছে। ফলে এরকম আমরা ভূমিরূপ দেখতে পাচ্ছি, ক্লিয়ার। তাহলে কার্স্ট অঞ্চল বোঝা গেলো প্লাস ভূমিরূপ বোঝা গেল। এবার আমরা পরবর্তী নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এইবার কাস্ট অঞ্চল হতে গেলে যেটা আমি আগেও বললাম সেটা আরেকবার এখানে বলছে, কাস্ট ভূমিরূপের বিভিন্ন শর্তাবলী। তাহলে প্রথম যে শর্তাবলীটা আমি বলেছি এখানে সেটা হচ্ছে দ্রবণীয় শিলার উপস্থিতি। তার মানে কি, দ্রবণীয় শিলার উপস্থিতি মানে হচ্ছে এমন একটা শিলা থাকা দরকার যে শিলাটা কি হচ্ছে দ্রবীভূত হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে দ্রবণীয় শিলা রয়েছে যেটা হচ্ছে চুনাপাথর, ডলোমাইট বা চক, সেটা কার দ্বারা দ্রবীভূত হচ্ছে না জলের দ্বারা বা বিভিন্ন রকমের অদক্ষেপণের দ্বারা দ্রবীভূত হচ্ছে, ফলে তো একটা কার্স্ট ভূমিরূপ গঠিত হচ্ছে। আর কি সেটাই দেখো পরবর্তীকালে বলেছি, চুনাপাথর, ডলোমাইট, চক শিলার উপস্থিতি একান্তই দরকার, ঠিক আছে। না তাহলে চুনাপাথর, ডলোমাইট, চক যদি থাকে তাহলে প্রথমত কার্স্ট অঞ্চল গঠিত হবে, তারপরেই দ্রবীভূত যদি হয় তাহলে সেটা কার্স্ট ভূমিরূপে পরিণত হতে পারে, ঠিক আছে। আর কি, তাহলে কার্স্ট ভূমিরূপ হতে গেলে বৃষ্টিপাত একান্ত দরকার। তাহলে বৃষ্টিপাত কমপক্ষে বছরে কত দরকার, 30 সেমি, বার্ষিক কমপক্ষে 30 সেমি বৃষ্টিপাতের দরকার। তাহলে বৃষ্টিপাত যদি না হয় তাহলে কার্স্ট ভূমিরূপ বেশি হবে না, ধ্রুব মানে দ্রবণটা বেশি হবে না, দ্রবীভূত বেশি হবে না মাটি বা শিলাটা, ফলে ভূমিরূপ খুব বেশি তৈরি হবে না, ঠিক আছে। আর কি, শিলাস্তর সম্পৃক্ত পৃষ্ঠ থেকে উপরে, শিলাস্তর সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে। তার মানে কি, শিলা যদি সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে না হয়, তাহলে যদি সেটা ভূপৃষ্ঠের লেভেলে হয় তাহলে কি কোনো ভূমিরূপ তৈরি হতে পারবে, তৈরি হতে পারবে না। মনে করো একটা ছোট্ট একটা ছবি দেওয়ার চেষ্টা করি, এই হচ্ছে মনে করো আমাদের ভূমিরূপ, মনে করো এরকম একটা শিলা ভূপৃষ্ঠের উপর, ঠিক আছে। আর একটা ধরো ভূপৃষ্ঠের উপর একটা শিলা রয়েছে, মনে করো সেটা একটু উঁচু টাইপের,
ঠিক আছে, এরকম উঁচু। তাহলে তুমি বলো তো কোন শিলাটায় বেশি তোমার ভূমিরূপ তৈরি হতে পারবে? এই শিলাটায় বেশি ভূমিরূপ তৈরি হতে পারবে, কারণ এটা সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু অবস্থান করে। তাহলে অবশ্যই সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে হতে হবে, তাহলে কি হবে, আমরা ভূমিরূপ লক্ষ্য করতে পারবো। না হলে তো এই অঞ্চলটা কি ভূপৃষ্ঠের সমান, ফলে যদি ক্ষয়ও হয় তাহলে কি হবে, এখানেই পড়ে থাকবে বা একটু উপরে দূরে গিয়ে জমে থাকবে। তাহলে খুব বেশি একটা ভূমিরূপ আমরা লক্ষ্য করতে পারবো না। আর কি হতে হবে না, দারুণ ফাটল থাকা দরকার। যেরকম সম্পৃক্ত মানে আর সম্পৃক্ত মোটামুটি একই জিনিস। ফাটল থাকলেও কি হবে না, ক্ষয় হবে, বেশি বেশি ক্ষয় হবে, একটা আলাদা আলাদা ভূমিরূপ লক্ষ্য করতে পারবো আমরা। আর সম্পৃক্ত থাকা দরকার। সম্পৃক্ত যদি নাই থাকে তাহলে কি হবে, চুনাপাথর গঠিত সেই শিলাটা জল শোষণ করতে পারবে না, ফলে কি হবে, দ্রবীভূতও হতে পারবে না। কারণ আমরা অনেক সময় দেখব যে পাথর গঠিত শিলার মধ্যে অন্যান্য খনিজ রয়েছে, ফলে সেই খনিজটা কিন্তু জল শোষণ করতে পারছে না, কিন্তু আশেপাশে অন্য সমস্ত নরম চক জাতীয় শিলাগুলি সেটা ক্ষয় মানে জল শোষণ করছে, ফলে সেই অঞ্চলটা ক্ষয়প্রাপ্ত হয়ে একটা আলাদা ভূমি তৈরি করছে। ফলে সম্পৃক্ত থাকা অবশ্যই দরকার। আর কি, ভৌমজলের উপস্থিতি, অবশ্যই ভৌমজলের উপস্থিতি থাকা দরকার। কারণ বৃষ্টির জল যদি খুব কম থাকে, বা কোনো বছর ধরো বৃষ্টি হলো না, বা কোনো অঞ্চলে ধরো বৃষ্টিপাত নেই কিন্তু ভৌমজলের পরিমাণ বেশি, বা ভৌমজল যদি অনেক সময় শুকিয়ে যায়, তাহলে কিন্তু সেইভাবে ভূমিরূপ তৈরি হবে না। কারণ ভৌমজল একান্তই দরকার। আর ভৌমজল যদি থাকে তাহলে কি জল নির্গম প্রণালীটা খুব সুবিধা হবে। তাহলে ভৌমজলের উপস্থিতি একান্তই দরকার। ভৌমজল যদি না থাকে তাহলে সেই অঞ্চলে আমরা কাস্ট ভূমিরূপ খুব বেশি লক্ষ্য করতে পারবো না। ঠিক আছে, তাহলে মোটামুটি এই সমস্ত শর্তাবলী কাস্ট ভূমিরূপ গড়ে তোলার জন্য উপযুক্ত। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কাস্ট প্রক্রিয়া বা প্রসেস অফ কাস্ট। তার মানে কি, কাস্ট কোন কোন পথে হচ্ছে, কাস্ট ভূমিরূপ কোন কোন পথে তৈরি হচ্ছে। বিভিন্ন রকম বই বিভিন্ন রকম রয়েছে, অনেক অনেক বই অনেক অনেক পদ্ধতি রয়েছে। তো মূল যেটা সেটা হচ্ছে 1 নম্বর সবচেয়ে মেন কারণ, সেটা হচ্ছে H2O মানে হচ্ছে জল, আর CO2। জলের সাথে CO2-র মিশ্রণে বা সংস্পর্শে কি হচ্ছে না, H2CO3 বা কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই কার্বনিক অ্যাসিড তাহলে কি হলো, জলের মধ্যে তোমার চুনাপাথর, চুনাপাথরের মধ্যে রয়েছে আমাদের CO2। ঠিক আছে, তাহলে জল প্লাস CO2 এই দুটো সংশ্লেষে যখন কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে, আবার এই কার্বনিক অ্যাসিডই জলের সাথে মিশে যাচ্ছে, জলের সাথে মিশে গিয়েই তৈরি করছে ক্যালসিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, তাহলে কি হলো না, চুনাপাথর গঠিত অঞ্চলে এই কার্বনিক অ্যাসিড মিশে যাচ্ছে, এই কার্বনিক অ্যাসিড মিশে যাওয়ার পরেই তৈরি করছে ক্যালসিয়াম বাইকার্বনেট, এবং সেটা কি হচ্ছে, জলের সাথে মিশে গিয়ে শিলার বিভিন্ন রকম ভৌত রাসায়নিক পরিবর্তনের ঘটিয়ে দিচ্ছে, এবং নানা রকম ভূমিরূপ সৃষ্টি হচ্ছে তার পরবর্তীকালে। তাহলে মূল কারণ হচ্ছে দ্রবণ প্রক্রিয়া সম্পন্ন করছে কি এখানে, জলের সাথে CO2, তারপরে তৈরি হচ্ছে কার্বনিক অ্যাসিড, যেটা চুনাপাথরের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট পরিণত করছে। আর 2 নম্বরের এটা আমি সংক্ষেপে লিখেছি, তো এই কথাগুলো তোমরা আগে পরীক্ষায় যদি আসেও এই কথাগুলো, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ছবির আকারে, সেটা নিজের মতো করে সংক্ষেপে লিখবে, তারপরে এই তোমার সমীকরণটা দেবে, তাহলে 2 বা যা থাকুক না পুরো ফুল মার্কসটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর একটা ছোট্ট কারণ হতে পারে, সেটা হচ্ছে অবকর্ষ প্রক্রিয়া। অবকর্ষ প্রক্রিয়া মানে হচ্ছে যখন কোনো নদীর মাধ্যমে বিভিন্ন রকমের বোল্ডার বা বড় বড় নুড়ি কাকড় বয়ে আসে, তখন কি হয়, সেটা যখন চুনাপাথর গঠিত অঞ্চলে আসে, চুনাপাথর তার অনেক বেশি নরম শিলা, ফলে সেই বোল্ডার বা নরম বা সেই সমস্ত নুড়ি কাকড় বালির সংস্পর্শে এসে ক্ষয়প্রাপ্ত হয়ে যায় সেই চুনাপাথর গঠিত শিলা, ফলে বিভিন্ন রকমের ভূমিরূপ বা কাস্ট প্রক্রিয়া তৈরি সম্পন্ন হতে পারে। ঠিক আছে, তাহলে এই দুটো কারণে মেনলি কাস্ট প্রক্রিয়া সম্পন্ন হয়। ঠিক আছে, আশা করি তোমরা কাস্ট প্রক্রিয়া ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আরেকবার দেখে নাও। তাহলে আরেকবার আমি একটুখানি সংক্ষেপে বলে দিচ্ছি। জল আর CO2 এই দুটো সংস্পর্শে কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে, যেটা চুনাপাথরকে ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত করে, এবং তারপরে কি হচ্ছে, চুনাপাথরটা দ্রবীভূত হচ্ছে এবং নতুন নতুন ভূমিরূপের সৃষ্টি করছে। ক্লিয়ার? চলো এবার আমরা নেক্সট টপিকে যাই। এইবার
নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কাস্ট ভূমিরূপের প্রকারভেদ। কাস্ট ভূমিরূপের প্রকারভেদ অর্থাৎ ক্লাসিফিকেশন অফ কাস্ট টোপোগ্রাফি। 1 2 3 4 5 6, আচ্ছা 6 রকম প্রকারভেদ আমরা লক্ষ্য করতে পারবো। এছাড়াও এটা হচ্ছে কিন্তু কাস্ট ভূমিরূপের প্রকারভেদ, মানে কীরকমভাবে কোন পথে গিয়ে কাস্ট ভূমিরূপ তৈরি হচ্ছে। এছাড়াও কিন্তু অনেক রকমের টাইপ রয়েছে, ঠিক আছে, আরও অনেক বেশি টাইপ রয়েছে, সেটা আমরা পরের স্লাইডে যাব যখন, তখন সেটা দেখতে পাবো। তো প্রথমে যে কাস্ট ভূমিরূপটা আমাদের দেখা যায় সেটা হচ্ছে হলোকাস্ট বা প্রকৃত কাস্ট। হলোকাস্ট বা প্রকৃত কাস্ট কি? চুনাপাথর দিয়ে গঠিত অঞ্চল। আচ্ছা, কোনো অঞ্চল যদি চুনাপাথর দিয়ে গঠিত হয় তাহলে সেই অঞ্চলটাকে আমরা এক কথায় কী বলবো? হলোকাস্ট বা প্রকৃত কাস্ট। ঠিক আছে, একদম সিম্পল যে কাস্ট অঞ্চল, সেখানে যদি কোনো ভূমিরূপ গঠিত হয় খুব সহজেই, তখন সেটাকে আমরা বলবো হলোকাস্ট বা প্রকৃত কাস্ট। তাহলে আগে তুমি বোঝো আমার কথাগুলো, তারপরে খাতায় ফরম্যাট আকারে নোট করো, ঠিক আছে? আমার লেখা আগে তুমি দেখতে চেও না, ঠিক আছে? এইবার যে নেক্সট যে ভূমিরূপটা আমরা দেখি সেটা হচ্ছে মেরোকাস্ট। মেরোকাস্ট কি? মেরোকাস্ট হচ্ছে অসম্পূর্ণভাবে সৃষ্ট কাস্ট ভূমিরূপ। তার মানে কি? অসম্পূর্ণভাবে সৃষ্ট ভূমিরূপ, তার মানে মনে করো এই হচ্ছে মনে রকম একটা ভূমিরূপ, এই একটা ভূমিরূপ, ঠিক আছে, চুনাপাথর গঠিত শিলা বা ভূমিরূপ। এর মাধ্যমে অনেক ছোট ছোট আলাদা আলাদা আমাদের আলাদা আলাদা খনিজ রয়েছে, ঠিক আছে, আলাদা আলাদা খনিজ রয়েছে, ঠিক আছে। তাহলে এই খনিজটা কি হচ্ছে না? জল শোষণ করতে পারছে না, ফলে এও ক্ষয় হচ্ছে না, ঠিক আছে। এর মধ্যে কোনো রকম দ্রবীভূত প্রক্রিয়া চলছে না, ঠিক আছে। ক্যালসিয়াম বাইকার্বনেটের কোনো রকম দ্রবীভবন প্রক্রিয়া চলছে না, কারণ এটা শক্ত শিলা, খনিজ, অন্য অন্য খনিজ। কিন্তু আশেপাশের যে সমস্ত আমাদের খনিজগুলো রয়েছে, আশেপাশে যে সমস্ত চুনাপাথর গঠিত শিলাগুলো রয়েছে, সেগুলো কী হবে? ক্ষয়প্রাপ্ত হবে। সেগুলো কী হবে? ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে ক্ষয়প্রাপ্ত হয়ে গেলে কি হবে? ওটা পড়ে থাকবে, খনিজগুলো, অন্য অন্য খনিজগুলো পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে সেটাকে আমরা কি বলবো? মেরোক্রাস্ট। সেই পরিস্থিতিতে যদি কোনো ভূমিরূপ তৈরি হয় তখন সেটা আমরা বলবো মেরোকাস্ট। বাট এই যে খনিজগুলো অনেক অনেক সময় অনেক অনেক খনিজ কী হয়? চুনাপাথর গঠিত শিলার সাথে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, ঠিক আছে, তাও কিন্তু আমরা বলবো মেরোকাস্ট, ঠিক আছে। মানে একটু হলেও ক্ষয় হবে। মেরোকাস্টের ফলে কি হবে? মোট কথা, মেরোকাস্টের ক্ষেত্রে চুনাপাথরের সাথে সাথে ওই সমস্ত আলাদা খনিজগুলো একটু হলেও ক্ষয়প্রাপ্ত হবে। বাট পরবর্তীকালে যে ভূমিরূপটা রয়েছে সেটা হচ্ছে আন্তঃস্তরীয় কাস্ট। এই অঞ্চলে একদমই ক্ষয়প্রাপ্ত হবে না। কি ক্ষয়প্রাপ্ত হবে না? ওই সমস্ত চুনাপাথর বাদেও আলাদা আলাদা যে খনিজগুলো রয়েছে সেই খনিজগুলো কিন্তু একদমই ক্ষয়প্রাপ্ত হবে না, স্বস্থানেই পড়ে থাকবে, বা জলের মাধ্যমে কোথাও হয়তো গিয়ে জমা হবে, বা জল নির্গমনের মাধ্যমে কোথাও বয়ে যেতে পারে, বা ক্ষয় হয়ে যেতে, ক্ষয় হবে না মানে জমা হতে পারে, বা আলাদা একটা অন্যরকম নাম যুক্ত ভূমিরূপ তৈরি করতে পারে, যেটা কাস্ট অঞ্চল থেকে আলাদা, ঠিক আছে। তাহলে মেরোকাস্টের ক্ষেত্রে কী হচ্ছে? চুনাপাথরের সাথে সাথে অন্যান্য খনিজগুলোর একটু হলেও ক্ষয়প্রাপ্ত হবে, আবার পুরোটা হয়ে যেতে পারে একটা সময়। কিন্তু আন্তঃস্তরীয় কাস্টের ক্ষেত্রে একদমই ওই সমস্ত শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হবে না, কেবলমাত্র চুনাপাথরটাই ক্ষয়প্রাপ্ত হবে। আশা করি তোমরা এই তিনটে বুঝতে পেরেছো। এরপরে রয়েছে আমাদের সিউডোকাস্ট। সিউডোকাস্ট কি? সিউডোকাস্ট হলো আলাদা খনিজ দ্বারা গঠিত ভূমিরূপ, যেমন জিপসাম। তার মানে কি? কেবলমাত্র যে চুনাপাথর বা চক বা ডলোমাইটযুক্ত শিলাকে যে আমরা সবসময় কাস্ট ভূমিরূপ বলবো তাও নয়। খুব কম এলাকা আছে যেখানে জিপসামযুক্ত বিস্তীর্ণ এলাকা রয়েছে, যেমন আমেরিকায় রয়েছে এরকম। তো সেখানেও কিন্তু কাস্ট ভূমিরূপ আমরা লক্ষ্য করতে, মানে কাস্ট ভূমিরূপ লক্ষ্য করতে পারবো। অর্থাৎ কাস্ট অঞ্চলে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হচ্ছে, সিউডো কাস্টের ক্ষেত্রেও আমরা সেই সমস্ত ভূমিরূপগুলো লক্ষ্য করতে পারবো। যেখানে মূল শিলাটা হচ্ছে জিপসাম, তাহলে জিপসামও কিন্তু সেই বাইকার্বনেটের দ্বারা, জলের দ্বারা, কার্বন ডাইঅক্সাইড দ্বারা দ্রবীভূত হয়ে বিভিন্ন রকমের কাস্ট ভূমিরূপ গঠন করতে পারে। তাহলে এখানে কিন্তু পুরোটাই আলাদা একটা খনিজ, ঠিক আছে, সেটা হচ্ছে জিপসাম। ক্লিয়ার? তাহলে পরীক্ষায় আসতে পারে জিপসাম সমৃদ্ধ কাস্ট ভূমিরূপকে আমরা কী বলি? তাহলে শর্ট কোশ্চেন হয়ে গেল সিউডো কাস্ট। ক্লিয়ার? এবার আসছে আমাদের নিভাল কাস্ট। নিভাল কাস্ট কি? নিভাল কাস্ট হচ্ছে চুনাপাথর এবং হিমবাহ। তাহলে নিভাল কাস্ট কোথায় হয়? শীতপ্রধান অঞ্চলে হয়। এই একটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, নিভাল কাস্ট হচ্ছে শীতপ্রধান অঞ্চলে। আর কি না চুনাপাথর, আর কি না হিমবাহ। চুনাপাথর থাকবেও, কিন্তু সেই এলাকাটা এতটাই বেশি ঠান্ডা, বরফ পড়ে থাকে যে সেখানে চুনাপাথর ক্ষয়ের সাথে সাথে হিমবাহেরও ক্ষয় হয়, ফলে একটা মিক্সড একটা ভূমিরূপ তৈরি করে সেখানে, তখন সেটাকে আমরা বলবো নিভাল কাস্ট। তাহলে চুনাপাথর ক্ষয়ের সাথে সাথে যখন হিমবাহের ক্ষয়ের মিক্সডে বা মিশ্রণে একটা আলাদা ধরনের ভূমিরূপ তৈরি করছে, সেটাকে আমরা বলবো কাস্ট ভূমিরূপ। সেখানেও কাস্ট ভূমিরূপ তৈরি হবে, কিন্তু সেখানে বরফের ভাগটাও থাকবে, ঠিক আছে।
চলো, আর কি রয়েছে আমাদের লাস্ট যে ভূমিরূপ, সেটা হচ্ছে ফ্লুভিও কাস্ট। ফ্লুভিও কাস্ট কি? ফ্লুভিও কাস্ট হচ্ছে নদীর কার্যের ফলে সৃষ্ট যে সমস্ত ভূমিরূপ, সেটাই হচ্ছে কাস্ট ভূমিরূপ। এক কথায় নদীর কার্যের ফলে কাস্ট অঞ্চলে যে ভূমিরূপ তৈরি হয় সেটাকে আমরা বলবো ফ্লুভিও কাস্ট। সেটা যেরকম কাস্ট হতে পারে, ঠিক আছে? তো সেটা তোমার সিংহল হতে পারে, কাস্ট উপত্যকা হতে পারে, প্রাকৃতিক সুড়ঙ্গ হতে পারে, মানে যে কোনো ভূমিরূপের ক্ষেত্রে যদি তোমার নদীটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, নদীটা যদি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে, তখন সেই ভূমিরূপকে আমরা বলবো ফ্লুভিও কাস্ট। ক্লিয়ার? তাহলে এরকম টাইপের আমরা বিভিন্ন রকমের কাস্ট ভূমিরূপ ডিস্ট্রিবিউশন করতে পারি, ঠিক আছে? এরপরেও যেটা আমাদের গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কাস্ট ভূমিরূপ বা কাস্ট ল্যান্ডফর্মস। এবার আমাদের আলাদা আলাদা কাস্ট ভূমিরূপ তৈরি হবে, ঠিক আছে? যেখানে আমরা দুভাগে ভাগ করেছি কাস্ট ভূমিরূপ, একটা হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ আর একটা হচ্ছে আমাদের সঞ্চয়জাত ভূমিরূপ। আজকে আমরা ক্ষয়জাত ভূমিরূপ পুরোটা ক্লিয়ার করব, নেক্সট দিন সঞ্চয়জাত ভূমিরূপটা পড়ে আমরা এই অধ্যায়টা পুরো সমাপ্ত করব, ঠিক আছে? ক্ষয়জাত ভূমিরূপের অনেক রকম ভূমিরূপ রয়েছে, এক এক বই অনেক অনেক আরও বই আছে, আরও আছে। তো গুরুত্বপূর্ণ যেগুলো 22খানা আমি এখানে বলেছি, ক্ষয়জাত ভূমিরূপের আর সঞ্চয়জাত ভূমিরূপের সামান্য কটা রয়েছে 3খানা, আর ড্রিপসনের বেশ কিছু ভাগ রয়েছে, ঠিক আছে? তো আজকে আমরা ক্ষয়জাত ভূমিরূপটা খুব সোজাভাবে নিজের কথাতে একদম কনসেপ্টটা ক্লিয়ার করব, ওকে? তো আমি একবার বলে রাখি ক্ষয়জাত ভূমিরূপে কী কী বলেছি আমি এখানে। 1 নম্বর রয়েছে আমাদের সিঙ্কহোল, তারপরে আছে সোয়ালো হোল, ডোলাইন, সলিউশন প্যান, কাস্ট হ্রদ, কাস্ট জানালা, ওভালা, পোকাজি। এটা পোকাজি হবে না, ঠিক আছে? এটা হবে পোলজি, ঠিক আছে? এটা তোমরা ঠিক করে নেবে বন্ধুরা, এটা হবে পোলজি, পর করে পোল জহেসি, ঠিক আছে? হামস, পোনর, নিমজ্জিত নদী ও সিঙ্ক, শুষ্ক উপত্যকা, অন্ধ উপত্যকা, কাস্ট উপত্যকা, প্রাকৃতিক সুড়ঙ্গ, প্রাকৃতিক সেতু, গিরিখাত, গুহা, টেরাডোসা, ক্লিন্ট ও গ্রাইক, ল্যাপিস ও কারেন, আর চুনাপাথরের মেঝে। ঠিক আছে? তোমরা প্রথমে এটা লিখে নেবে আর একবার দুবার পড়ে নেবে, তাহলে দেখবে ক্ষয়জাত ভূমিরূপ সম্পর্কে একটা ধারণা তোমার মধ্যে অটোমেটিক চলে আসবে। কারণ এই নামগুলো আগে তোমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। এই নাম যদি তুমি একবার মনে রাখতে পারো, তাহলে পরীক্ষায় যদি 7 নম্বরেও আসে কাস্ট ভূমিরূপগুলো লেখো সংক্ষেপে 7 নম্বর, তাহলে ইজিলি লিখতে পারবে। আমাকে সবসময় পয়েন্টটা মনে রাখতে হবে আর ভূমিরূপগুলোর নাম, সেই নাম যদি তুমি মনে রাখতে পারো পরপর, তাহলে কী হবে, ইজিলি সেই সম্পর্কে তুমি লিখতে পারবে। কারণ যখন আমরা এগুলো ইনডেপথ আলোচনা করব, তখন দেখবে কতটা ইজি আর কতটা সোজা, ঠিক আছে? কিন্তু আমরা সে ভিতরটা জানতাম না বলে আমাদের, ধরো মনে করুন ডোলাইন কী, ডোলাইন সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই, কিন্তু ডোলাইন সম্পর্কে তুমি একটা কথা জানো, তাহলে দেখবে কতটা ইজি জিনিসটা, ঠিক আছে? আর পরপর পড়লে কি হবে, তোমাদের পড়তে সুবিধা হবে, ঠিক আছে? তো আমি পরপর সাজিয়ে রেখেছি এবং পরবর্তীকালেও পরপর আমরা পড়বো, সিঙ্কহোল সোয়ালো হোল পরপর পড়বো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? চলো তাহলে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, সঞ্চয়িত ভূমিরূপটা একবার বলে দিচ্ছি। 3 ভাগে ভাগ করে আমরা ড্রিপস্টোন, একটা হচ্ছে ফ্লোস্টোন আর হচ্ছে রিমস্টোন। আবার ড্রিপস্টোনকে আমরা ভাগ করছি স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, গুহাস্তম্ভ, ড্রেপ বা কার্টন, রূপ পেডেন্ট, আর হেলিকটাইট ও হেলিগমাইট, গ্লোবিউলাইট, আর রয়েছে বেলহোল। এটা আমরা নেক্সট দিন আলোচনা করব পরের ক্লাসে, ঠিক আছে? আজকে আমরা ক্ষয়জাত ভূমিরূপের প্রথম যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে সিঙ্কহোল, সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তো বন্ধুরা, যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে একটা, আর যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক অপশন তো রয়েছে, ঠিক আছে? তো প্রথমে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সিঙ্কহোল। সিঙ্কহোল জিনিসটা কি? সিঙ্কহোল হচ্ছে ক্ষুদ্রাকৃতির দ্রবণজনিত গর্ত। তার মানে কি, আমি এখানে ফরম্যাট আকারে লিখেছি বন্ধুরা, ঠিক আছে? তোমরা আমার কথাটাকে ভালো করে বুঝবে, তারপর নিজের মতো করে লিখবে। ক্ষুদ্রাকৃতির দ্রবণজনিত গর্ত মানে সিঙ্কহোল। আগে আমরা ছবিটা দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে বন্ধুরা লেখা রয়েছে দেখো সিঙ্কহোল, এই যে একটা ছোট গর্ত, এই হচ্ছে একটা ছোট গর্ত, ঠিক আছে? এই যে গর্ত, তার মানে এর মানে কি বলো তো? এটা কিন্তু, এই ছবিটা কিন্তু আমাদের, এই যে এই পোর্শনটা মনে করো, এইদিকে কিন্তু আরও আছে আমাদের ভূমি, ঠিক আছে? এইদিকে আমাদের আরও ভূমিভাগ গেছে, এটা হচ্ছে আমাদের সেকশন। মনে করো ওইদিকেও আরও ছিল, ওইদিকে আরও ভূমিভাগ ছিল, এটা সেকশন করে কাটা হয়েছে। বা এটা এদিকে নাও থাকতে পারে, হয়তো এই নিচ দিয়ে একটা নদী বয়ে গেছে, এই নিচ দিয়ে একটা নদী বয়ে গেছে, আমি কালারটি চেঞ্জ করছি, এটা নদী বয়ে গেছে। তো নদীটা যখন এই নিচ দিয়ে আসলো, মনে করো এই একটা নদীর নিচ দিয়ে গেছে, এই নদীটা যখন এই দিক দিয়ে আসলো, এই নদীটার কথাই বলছি, এই নদীটা যখন আসলো তখন কি হলো, তার পাশে দেখো দুটো শৃঙ্খল তৈরি হয়েছে। তার মানে কি,
এর নিচে চুনাপাথর গঠিত শিলা রয়েছে অবশ্যই। তাহলে চুনাপাথর গঠিত শিলা যেহেতু রয়েছে সেহেতু কি হলো, সেই অঞ্চলটা জলের সংস্পর্শে আসলো এবং ক্ষয়প্রাপ্ত হয়ে গেল। ক্ষয়প্রাপ্ত হয়ে গেলেই কি হলো, সেই অঞ্চলের মাটিটা বসে পড়লো, বসে গিয়ে একটা গর্তের মতো সৃষ্টি করলো। তার মানে কী হলো, সেখানে দ্রবণ হলো, ভূমিভাগ দ্রবীভূত হলো জলের দ্বারা, ঠিক আছে। তাহলে একটা গর্তের আকার সৃষ্টি করলো, তাহলে সেটাকে আমরা কি বলছি, সিংহল। তাহলে ক্ষুদ্র হবে, সেই গর্তটা কী হবে, অবশ্যই ক্ষুদ্র। প্রথম স্টেপে ক্ষুদ্র আকৃতির যে আমরা একটা গর্ত লক্ষ্য করতে পারি, যেটা জলের সংস্পর্শে এসে চুনাপাথর গঠিত অঞ্চলে ক্ষয়প্রাপ্ত করছে এবং একটা গর্তের সৃষ্টি করছে, তখন সেটাকে আমরা কি বলছি না সিংহল বলছি, ঠিক আছে। তাহলে আগে ভালো করে বোঝো, ছবির দিকে তাকাও এবং মনে মনে ভাবতে থাকো। দেখো এই পোর্শনটা একটা গর্ত, তার মানে কি পাশে কি নদী নেই? হ্যাঁ, নদী আছে, হয়তো নিচ দিয়ে নদী গেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি না ছবিতে, অবশ্যই একটা নিচ দিয়ে নদী গেছে। তাহলে সেই নদীটার সংস্পর্শে এসে এইখানের অঞ্চলটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, বা কোনো একটা সময় হয়তো ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে হয়েছিল, তো বিভিন্ন কারণে জলের সংস্পর্শে এসে সেই অঞ্চলটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে এবং একটা ক্ষুদ্রাকৃতির গর্তের সৃষ্টি করেছে, তখন সেটাকে আমরা কি বলছি না সিংহল বলছি, ঠিক আছে। তো এইটাই নিজের মতো করে ভাববো আর ফরম্যাট বানাও, ঠিক আছে। এবার আমাদের জিনিসটা বুঝতে হবে, সেটা হচ্ছে সিংহলের বৈশিষ্ট্য। তো দুই একটা কথা আমাদের জানতে হবে এ সম্পর্কে। সিংহল সিংহল কি হচ্ছে না 35 থেকে 35 ফুট গভীরতা যুক্ত হয়। কি না 35 থেকে 35 ফুট গভীরতা যুক্ত হয়। সিংহোল যুক্ত স্থানকে আমরা কি বলছি, কাস্ট ময়দান বলছি। সিংহোল যুক্ত স্থানকে আমরা কি বলছি, কাস্ট ময়দান। আর কি না ফানেল আকৃতি সিংহোল, যদি সিংহোলের আকৃতিটা ফানেল আকৃতি হয় তখন সেই সিংহোলকে আমরা কি বলি, দ্রবণজনিত সিঙ্ক বা সলিউশনাল সিঙ্ক বলি, ঠিক আছে। তার মানে সিংহোল যেইভাবে তৈরি হচ্ছে সলিউশন সিঙ্কও কিন্তু সেইভাবে হচ্ছে। তাহলে পরীক্ষা দিতেই পারে সলিউশন সিঙ্ক কী, তাহলে সিঙ্ক হলো যা, সলিউশন সিঙ্কও তাই, বাট একটা জায়গায় পার্থক্য না, এটার আকৃতি ফানেল আকৃতি বিশিষ্ট হয়, ঠিক আছে। এবার নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে ভূগর্ভের খসে পড়লে। ভূগর্ভের খসে পড়লে তার মানে কি, ভূগর্ভের ছাদ ধসে পড়ে সিংহোল যদি তৈরি করে তখন সেটাকে আমরা কি বলছি, কোল্যাপস সিঙ্ক বা ধসজনিত সিঙ্ক। মানে নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, যেটা আমি একটু আগে বলেছি, নিচ দিয়ে বয়ে চলে যাচ্ছে, তো আশেপাশে ক্ষয় করেছিল কিন্তু উপরেরটা প্রথমত ক্ষয়প্রাপ্ত হয়নি, তো দুম করে একদিন হঠাৎ খসে পড়লো উপরের ছাদটা, ভূগর্ভের কিছুটা অংশ, তখন সেটাকে আমরা বলছি ধসজনিত সিঙ্ক। কিন্তু সেটা অবশ্যই ভূগর্ভের থেকে আমরা দেখতে পাবো একটা গর্ত, ওকে। তো সেটাকে আমরা বলছি ধসজনিত সিঙ্ক বা কোল্যাপস সিঙ্ক। আর যেটা রয়েছে সেটা হচ্ছে পরস্পর সংযুক্ত সিঙ্কহোলকে আমরা কি বলছি না কম্পাউন্ড সিঙ্ক বলি, বা যৌগিক সিঙ্কহোল। কম্পাউন্ড সিঙ্ক বা যৌগিক সিঙ্কহোল তার মানে কি, পরস্পর সংযুক্ত সিঙ্কহোলকে, মানে দুটো আশেপাশে সিঙ্কহোল বা 4টে 5টা বা 6টা মিলে যখন এটা সংযুক্ত করছে পরস্পর, তারা কিন্তু কখনো অ্যাটাচ হয়নি। কম্পাউন্ড সিঙ্কহোলে কিন্তু সবাই অ্যাটাচমেন্ট হবে না, মানে যুক্ত হবে না, আশেপাশে খুব কাছাকাছি অবস্থান করবে, তখন সেটাকে আমরা বলছি পরস্পর সংযুক্ত সিঙ্কহোল, ঠিক আছে। আশা করি তোমার সিঙ্কহোল ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমার উদাহরণ। আচ্ছা, আরেকটা মূল কথা হচ্ছে, ক্ষয়জাত ভূমিরূপে যত ভূমিরূপগুলো আমরা পড়ব সেটার উদাহরণ আমি সেইভাবে দিইনি, নেক্সট ক্লাসে আমি দেব আলাদা আলাদা করে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে, যতগুলো ভূমিরূপ রয়েছে ম্যাক্সিমাম ভূমিরূপ যদি তোমরা মনে রাখতে না পারো যে কোনটার উদাহরণ কি হবে, ঠিক আছে, একটা কথা মনে রাখবে যে বেসিক যুগোস্লাভিয়ার যে ভূমিরূপ, কাস্ট ভূমিরূপ, সেটা সবটার ক্ষেত্রে প্রযোজ্য। যদি মনে না থাকে তাহলে সেটাই দিয়ে দেবে, কি না যুগোস্লাভিয়ার বিভিন্ন রকম ভূমিরূপ। মনে করো সিংহল তোমার মনে নেই, যে দেরাদুন পূর্বতন, আচ্ছা এখানে রয়েছে পূর্বতন যুগোস্লাভিয়া, ঠিক আছে। যে পূর্বতন যুগোস্লাভিয়ায় সব রকমের তোমার কাস্ট গঠিত ভূমিরূপ লক্ষ্য করতে পারি। তাহলে এক্স্যাক্টলি যদি মনে না থাকে তাহলে ওইটাই দিয়ে দেবে। তাই বলে এই নয় যে আমরা পড়বো না, ঠিক আছে, একবার দুবার দেখবে, তারপরে যদি হঠাৎ পরীক্ষাকে মনে থাকলো না তাহলে আমরা সবসময় এটাই লিখবো, পূর্বতন যুগোস্লাভিয়ায় লক্ষ্য করা যায়, ঠিক আছে। তাহলে তো আমাদের ছেড়ে আসতে হবে না, বুঝেছো আমার কথাটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সিঙ্কহোল বোঝা গেল। এবার আমাদের নেক্সট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে সোয়ালো হোল, ঠিক আছে। সোয়ালো হোল কি, সোয়ালো হোল হচ্ছে অনেকগুলো সিঙ্কহোল মিলে বৃহদায়তন গর্ত করে সোয়ালো হোল, তাকে আমরা বলছি সোয়ালো হোল। তোমরা এখানে ছবিটা দেখতে পাচ্ছ, প্রথমে কি হচ্ছিল না সিঙ্কহোল ছিল, ছোট ছোট সিঙ্কহোল ছিল প্রথমে, ঠিক আছে, এরকম ছোট ছোট সিঙ্কহোল ছিল, তারপর আস্তে আস্তে ওটা কম্পাউন্ড হলো, কম্পাউন্ড মানে খুব কাছাকাছি, তারপর দেখা গেল একটা বড় একটা গর্তের সৃষ্টি করলো।
আমরা এখানে কি দেখছি, একটা ফন্ট ভিউ দেখছি। এই ছবিটা আমরা কি দেখছি না, একটা ফন্ট ভিউ দেখছি, ঠিক আছে বন্ধুরা। যদি আমরা টপ ভিউ দেখতাম তাহলে দেখতাম এটা আরও অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত। তাহলে কী হচ্ছে, অনেকগুলো শৃঙ্খল মিলে যখন একটা বৃহদায়তন গর্ত তৈরি করছে তখন তাকে বলছে সোয়ালো হোল। তো সোয়ালো হোলকে আর অন্য নামে জানি আমরা, সেটা হচ্ছে গ্রুপে বা পুইট বা পুরিয়েক্স। তো বিভিন্ন রকমভাবে আসতে পারে পরীক্ষায়, তাহলে তোমরা সেটা একটু খেয়াল রাখবে বন্ধুরা, গ্রুপে, পুইট আর কুরিয়েক্স। সোয়ালো হোলকে ফ্রান্সে বলা হয় সচ। ফ্রান্সে সোয়ালো হোলকে কী বলা হয় না, সচ বলা হয়। বৈশিষ্ট্য কী, যদি তুমি ভালো করে সোয়ালো হোল জিনিসটা বোঝো, বৈশিষ্ট্য এমনি লিখতে পারবে। আয়তনে বড় হয়, যেটা আমরা একটু আগে দেখলাম, আয়তন অনেক বড় হচ্ছে। দ্রুত হয়, দ্রুত মানে কি, সোয়ালো হোল যখন তৈরি হবে সেই মুহূর্তটাকে শর্ট করে তৈরি হয়ে যাবে সোয়ালো হোল, খুব তাড়াতাড়ি দ্রুত। আর কি হচ্ছে না, ভূপৃষ্ঠ জলধারা ভূগর্ভে প্রবেশ করে। তার মানে কি, ধরো পাশ দিয়ে একটা তোমার জল বয়ে গেছে, ওটা ছোট্ট একটা নদী বয়ে গেছে, পাশে অনেকগুলো সোয়ালো হোল ছিল, যখন শৃঙ্খল ছিল, কম্পন শৃঙ্খল ছিল। তো হঠাৎ এক সময় কী হলো, আস্তে আস্তে সেই জলের সংস্পর্শে এসে অণুগুলো জল ভিজা ভিজা অবস্থায় ছিল, ফলে দেখা গেল কী হলো না, প্রচুর পরিমাণে ক্ষয় হয়ে গেল, আর খুব তাড়াতাড়ি সেই অঞ্চলটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেল। ফলে পাশের যে নদীটা ছিল সেটাও কোনো কারণে এর মধ্যে দিয়ে ঢুকে গেল, তাহলে ভূগর্ভে জল প্রবেশ করে গেল। তাহলে সোয়ালো হোলের ক্ষেত্রে এটা সম্ভব হয়, ভূপৃষ্ঠের জল যখন তখন সেই ভূগর্ভে প্রবেশ করতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা সোয়ালো হোল বুঝতে পেরেছো। এবার নেক্সট রয়েছে যেটা আমার, সেটা হচ্ছে ডোলাইন। ডোলাইন কি, ডোলাইন হচ্ছে সিংহল আর সোয়ালো হোল এর থেকেও একটা বড় আকারে যদি গর্ত তৈরি করে, সেটা হচ্ছে ডোলাইন। এই দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একটা বড়, অনেক উঁচু থেকে তোলা হয়েছে, এটা কিন্তু কাছে গেলে খুব অনেক বড় গর্ত, ঠিক আছে। আর নিচে দেখো একটা জল রয়েছে, এটা ভূগর্ভের জল হতে পারে, বৃষ্টির জমা জলও হতে পারে। হয়তো এই জলটা নিচে অনেক কিছু হতে পারে, জলটা ধরো নাও শুকাতে পারে, বা নিচে হয়তো মনে করো চুনাপাথর গঠিত শিলা নেই, তোমার অসম্পৃক্ত শিলা রয়েছে, ঠিক আছে, অপ্রবেশ শিলা রয়েছে, ফলে কিন্তু না, জলটা সবসময় থেকেও যেতে পারে যদি সূর্যের তাপে না শুকায়, ঠিক আছে। তো আসছে এই টপিকগুলো পরবর্তীকালে আরও। তাহলে সিংহল আর সোয়াল হোলের একই রকমই বৈশিষ্ট্য এর মধ্যে লক্ষ্য করতে পারবো, খালি কি দেখতে পাবো না, এর গভীরতা কী হয়, 15 থেকে 12 মিটার হয়। 15 থেকে 12 মিটার বা 100 মিটার বা 100 মিটারও হতে পারে, কমপক্ষে 15 থেকে 12 মিটার, ম্যাক্সিমাম 100 মিটার হতে পারে। আর ব্যাস 60 থেকে 110 মিটার, এমনকি 1000 মিটার হতে পারে এর ব্যাস। তাহলে ডোলাইন কিন্তু খুব বড় হয়, ঠিক আছে। সিংহল খুব ছোট আকারের গর্ত, সোয়ালো হোল তার থেকে একটু বড়, আর ডোলাইন হচ্ছে তার থেকে বড়। তাহলে বৈশিষ্ট্য কিন্তু সবার ক্ষেত্রেই সেম, খালি আমাদের মেন যে জিনিস সেটা কিন্তু সবার ক্ষেত্রেই সেম, খালি দুই একটা ক্ষেত্রে আমাদের ক্লিয়ার রাখতে হবে, যেমন আমাদের গভীরতা, ব্যাস, ঠিক আছে, আয়তন, ঠিক আছে। আর যে নেক্সট বৈশিষ্ট্য আমাদের ক্লিয়ার রাখতে হবে সেটা হচ্ছে দ্রবণের ফলে মৃদু ঢাল ডোলাইন, দ্রবণ ডোলাইন হয়। আচ্ছা, এর মানে কি, দেখো এই যে এটা কিন্তু পুরো খাড়া থাকবে না, ঠিক আছে, এই যে আমাদের ঢাল সেটা হচ্ছে কী হবে, মৃদু ঢাল হবে, খুব বেশি যে খাড়া হবে তা নয়, ঠিক আছে, মৃদু ঢাল হবে। আর কি হবে না, ভৌমজলের প্রভাবে নিম্নস্থান দ্রবীভূত হবে এবং উচ্চস্থান ধসে গিয়ে অধঃকত ডোলাইন তৈরি করবে। ক্লিয়ার। আর কি রয়েছে আমাদের, ভৌমজল ছাড়া উচ্চস্থান ধসে পড়লে ধস ডোলাইন তৈরি হয়। তার মানে কি, ডোলাইন বিভিন্ন রকমের হতে পারে, ধস ডোলাইন হতে পারে, তার মানে কি ভৌমজল ছাড়া উচ্চস্থান ধসে পড়লে ধস ডোলাইন হবে। মানে উচ্চস্থান যদি বৃষ্টির জল বা কোনো অধক্ষেপণ বা কোনো রকম পাশে নদী বয়ে গেছে, তার কারণে যখন উচ্চস্থান পড়ে বসে পড়লো, আর একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে যখন ক্ষয় হয়ে গেল, ধসে পড়লো, তখন সেটাকে আমরা বলবো ধস ডোলাই। আর রয়েছে ককপিট, ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। ককপিট কি, 1 নম্বর, ক্ষয় প্রতিরোধকারী উচ্চভূমি দ্বারা খাড়া অবনমিত স্থান। আচ্ছা, এর মানে কি, ডোলাইন যে সবসময় তোমার মৃদু ঢাল হবে তার নয়, যদি সেই ঢালটি খাড়া ঢাল হয় তখন সেটাকে আমরা বলবো ককপিট। এটাই হচ্ছে মূল কথা, ঠিক আছে। আর রয়েছে কি নেক্সট আমাদের উদাহরণ, পূর্বতন যুগোস্লাভিয়ায় দেখা যায়। আর কি রয়েছে, অন্ধ্রের বেড়া, আমাদের ভারতের অন্ধ্রের বেড়ায়, অন্ধ্রের বোড়ায় এই ডোলাইন লক্ষ্য করা যায়, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো ডোলাইন জিনিসটা কি। দেখো আমরা পরপর যদি পড়ি না, একই রকমের জিনিস বারবার আসছে, খালি আমাদের একটা জায়গায় বা দুটো জায়গায় খালি আলাদা, আর বাদ বাকি সব সেম। দেখো এই তিনটে যে পড়লাম, একই রকমের জিনিস নয়। এবার নেক্সট রয়েছে, আমরা একটু তাড়াতাড়ি পড়বো বন্ধুরা, কারণ আমাদের সময় খুব সংক্ষেপ, আমাদের তাড়াতাড়ি এগোতে হবে, ঠিক আছে। এবার হয়েছে, আমি তাড়াতাড়ি পড়ে যাব, তোমরা স্কিপ করবে না, মানে পজ করে করে ভালো করে শুনে নিজের মতো করে বানাবে নিজের শব্দটা, তারপরে খাতায় ফরম্যাট বানাবে, ঠিক আছে, তারপরে পড়বে।
আমার কথাগুলো মন দিয়ে শোনো, বোঝো, না বুঝতে পারলে কমেন্ট করো, ঠিক আছে। এবার রয়েছে আমাদের 4 নম্বরে কী রয়েছে, সলিউশন প্যান। সলিউশন প্যান কি? আচ্ছা, সলিউশন প্যান হচ্ছে ডোলাইনের বৈশিষ্ট্যযুক্ত কিন্তু স্বল্প গভীর, কম বৃহদায়তন, তাকে আমরা বলছি সলিউশন। তাহলে সোলাইশনের মতোই জিনিস, কিন্তু ডোলাইনের বৈশিষ্ট্যযুক্ত কিন্তু স্বল্প গভীর। তার মানে কি, সিংহোল সোয়ালো হোলের থেকেও বড় কিন্তু ডোলাইনের থেকে ছোট, তাকে আমরা বলছি। তাহলে ডোলাইন হচ্ছে বড় বাচ্চা সব থেকে। আমরা এই টপিক 4টের মধ্যে আমরা দেখলাম ডোলাইন হচ্ছে সবচেয়ে বড় বাচ্চা, আর সবচেয়ে ছোট বাচ্চা হচ্ছে কি আমাদের হচ্ছে সিংহোল। তাহলে সিংহোল থেকে একটু বড় বাচ্চা হচ্ছে সোয়ালো হোল, আর সবচেয়ে তার থেকে বড় বাচ্চা হচ্ছে সলিউশন প্যান, এবং তার থেকে বড় বাচ্চা হচ্ছে ডোলাইন। এইভাবে মনে রাখো, এইভাবে ফরম্যাট বানাও, তাহলে সুবিধা হবে পড়তে। বৈশিষ্ট্য দেখো সবার সেম, ঠিক আছে। সলিউশন পেন বোঝা গেল। সলিউশন পেনের উদাহরণ কী হচ্ছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ান রিভার অঞ্চল। এমনকি সলিউশন পেনটা কিন্তু পূর্বতন যুগোস্লাভিয়াতেও দেখা যায়, যেটা আমি একটু আগে বললাম, যদি মনে না থাকে এটা তোমার সব ক্ষেত্রে প্রযোজ্য। ক্লিয়ার? তাহলে সলিউশন পেন বোঝা গেল, একদম শর্টকাটে পাতি ভাষায় বলে দিলাম। তাহলে বৈশিষ্ট্য যদি আসে আগেরটার মতোই দেখবে। এখানেও কিন্তু তোমার 10 ডোলাইন গঠিত হয়, ঠিক আছে, বা তোমার অন্য যে সমস্ত ডোলাইনগুলো রয়েছে, দ্রবণ ডোলাইন, এগুলো কিন্তু তৈরি হয় সলিউশন পনির ক্ষেত্র, ঠিক আছে। এবার রয়েছে আমাদের কাস্ট লেক, মানে কাস্ট উপত্যকা। কাস্ট লেক কি বা কাস্ট উপত্যকা কি না, ডোলাইনের ভূমি ভাগ কাদা হয়, জল পূর্ণ থাকে। তার মানে কি, আগের যে ছবিটা আমরা দেখলাম বন্ধুরা, মনে করো এই হচ্ছে একটা তোমার ভূমিভাগ, ঠিক আছে, এই একটা মনে করো একটা ভূমিভাগ, ঠিক আছে, এই একটা ভূমিভাগ। এই ভূমিভাগের মনে করো আমাদের জল জমে রয়েছে। একটু আগে যে ছবিটা দেখলাম আমরা, জল জমেছিল। তাহলে জল জমে থাকার মানে কি, তাহলে সেই জলটা আর ভূগর্ভের মধ্যে প্রবেশ করতে পারছে না, ঠিক আছে। হয়তো নিচে কোনো অপ্রবেশ্য শিলা রয়েছে বা কাদা পাথর রয়েছে, কাদা রয়েছে, খুব বেশি জল নিচে প্রবেশ করতে পারছে না, এমনকি চুনাপাথর গঠিত আর শিলাও নেই। তাহলে সেখানে আমরা কি বলছি না, কাস্ট লেক বলছি, ঠিক আছে। তাহলে বন্ধুরা, কাস্ট লেক বোঝা গেলো, মানে হচ্ছে আমাদের কাস্ট উপত্যকা, যেখানে জলটা আর নিচে প্রবেশ করতে পারছে না, বা ওই জলটাকে আমরা অন্য কোনো কাজে সেইভাবে লাগাতে পারছি না, তখন সেই পরিস্থিতির যে ভূমিরূপ সেটাকে আমরা বলছি কাস্ট লেক। এবার নেক্সট রয়েছে আমাদের কাস্ট উইন্ডো বা কাস্ট জানালা, ঠিক আছে। কাস্ট উইন্ডো মানে কি, কাস্ট উইন্ডো হচ্ছে সিঙ্কহোল বা ডোলাইনের উপরিভাগ ধসে পড়লে গঠিত হয় এই কাস্ট উইন্ডো। তার মানে কি, সিঙ্কহোল আমরা শিখে গেছি, ডোলাইনও শিখে গেছি। তো সিঙ্কহোলের ক্ষেত্রেও কাস্ট উইন্ডো তৈরি হতে পারে, আবার আলাদা করে ডোলাইনের ক্ষেত্রেও তৈরি হতে পারে। তো ডোলাইনের উপরিভাগ ধসে পড়লে গঠিত হয় কাস্ট উইন্ডো, মানে দেখতে অনেকটা যদি উইন্ডোর মতো হয়, তখন সেটাকে আমরা বলছি কাস্ট উইন্ডো, ঠিক আছে। কাস্ট উইন্ডো 1932 খ্রিস্টাব্দে ম্যালট শব্দটি প্রথম ব্যবহার করেন। আচ্ছা বন্ধুরা, আগে আমার কথা শুনে নাও, এখানে একটু হয়তো কোথাও লেখায় মিস্টেক হয়েছে। 1932 সালে ম্যালট প্রথম এই কাস্ট উইন্ডো কথাটি ব্যবহার করেছিলেন, ঠিক আছে। মধ্যপ্রদেশে এই কাস্ট উইন্ডোকে বলা হচ্ছে পাঁচালি। এটা তোমরা লিখে নাও বন্ধুরা একটু, সেটা লেখানো হয়নি যে কাস্ট উইন্ডোকে মধ্যপ্রদেশে কী বলা হয়, পাঁচমারি বলা হয়। কাস্ট উইন্ডোকে মধ্যপ্রদেশে পাঁচমারি বলা হয়। তোমরা এটা একটু নোট করে নাও বন্ধুরা, এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, মানে লেখা হয়নি, ঠিক আছে। মধ্যপ্রদেশের পাঁচমারি অঞ্চলে কাস্ট উইন্ডোকে আমরা কি বলছি, পাঁচমারি, ঠিক আছে। চলো, সরি বন্ধুরা, একটুখানি ভুল হচ্ছে আমার ব্যাপারটা। পাঁচমারি হচ্ছে উদাহরণ, ঠিক আছে, ঠিকই আছে এখানে। চলো তাহলে, সরি বন্ধুরা, কাস্ট উইন্ডো মধ্যপ্রদেশের পাঁচমারি অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারি। এটা হচ্ছে কাস্ট উইন্ডো, এখানে লক্ষ্য করা যায়। এবার রয়েছে আমাদের কি, ওভালা, ঠিক আছে, আমার মিস্টেক হয়েছিল বুঝতে, ঠিক আছে। মধ্যপ্রদেশের পাঁচমারিতে আমাদের কাস্ট উইন্ডো লক্ষ্য করা যায়। এবার রয়েছে আমাদের ওভালা কি না, অনেকগুলি ডোলাইন পরস্পরে মিলনের ফলে যে গর্ত তৈরি হয় তাহলে হচ্ছে ওভালা। তাহলে দেখো, ডোলাইনের থেকেও কিন্তু অনেক বড় বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা যখন গর্তের সৃষ্টি করে, তখন সেটাকে আমরা বলছি ওভালা। একই বৈশিষ্ট্য থাকবে, বেশ আলাদা কোনো যে অন্যরকম বৈশিষ্ট্য থাকবে খুব বেশি, তা কিন্তু নয়। এবার আমরা একটু ইনফরমেশনে যাচ্ছি। 1922 খ্রিস্টাব্দে, হাজার টাজার কিছু নয়, এখানে প্রিন্টিং মিস্টেক, ঠিক আছে, এখানে হাজার বলে কিছু নেই। 1922 খ্রিস্টাব্দে রে এবং 1960 সালে সিজিক
এর কথা প্রথম বলেন। মানে কি? ওভালার কথা বলা মানে তারা বলেছিলেন 1922 খ্রিস্টাব্দে যে তিনি কি বলেছিলেন না, তিনি বলেছিলেন যে আহ, যে চুনাপাথর গঠিত শিলায় সৃষ্ট বিশালায়তন খাড়া প্রান্তভাগ যুক্ত যে ভূমিরূপ সেটাই হচ্ছে ওভালা। আবার অন্যদিকে সিজিক কি বলেছিলেন না, যৌগিক শৃঙ্খলকে বলা হচ্ছে ওভালা। যৌগিক শৃঙ্খল মানে বিস্তীর্ণ এলাকা জুড়ে যখন শৃঙ্খল, সেটা হচ্ছে কম্পাউন্ড শৃঙ্খল পড়েছিলাম আমরা। কম্পাউন্ড শৃঙ্খলের থেকেও কিন্তু সবচেয়ে অনেক তারও বেশি যখন শৃঙ্খল যুক্ত হয় একটা বড় গর্ত সৃষ্টি করে, তখন সেটাকে আমরা কি বলছি না ওভালা বলছি। তাহলে মেন ব্যাপার হচ্ছে অনেকগুলো ডোলাইন পরস্পর যুক্ত হয়ে যে একটা বড় গর্ত সৃষ্টি করে সেটাকে বলছি আমরা ওভালা। আর ওভালা যদি ক্ষুদ্র আকৃতির হয় তখন সেটাকে বলছি জামস। তাহলে ছোটো বা দুটো বা তিনটে যদি ডোলাইন মিলে যুক্ত হয় তখন সেটাকে আমরা বলতে পারি জামস। আর তার থেকে অনেক বেশি যদি হয় তখন সেটাকে আমরা বলছি ওভালা। ক্লিয়ার? এবার নেক্সট 8 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পোলজি। পোলজি কি? পোলজি হচ্ছে ডোলাইনের তুলনায় বিস্তৃত অবনমিত ভূমিরূপ। দেখো প্রত্যেকটা যেন একই রকমের জিনিস, খালি তুমি নামগুলো মনে রাখো আর নিজের মতো করে একটু লেখো, ব্যাস তাহলেই হবে। খুব বেশি দিন ডেপ একদম অ্যাকুরেট বলতে হবে তার কোনো কথা নেই, কিন্তু খালি আমাদের মেন পয়েন্টটাকে আমাদের ক্লিয়ার রাখতে হবে শুধু, ঠিক আছে? ডোলাইনের তুলনায় বিস্তৃত অবনমিত ভূমিরূপ, তাহলে এটা কিন্তু খুব বেশি খাড়া হয় না, এটা কি হয় একটুখানি মৃদু ঢালযুক্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে হয় পোলজি। তার মানে কি প্রথমে আমাদের সেটা হয়তো ডাইক ছিল, মানে প্রথমে হয়তো মনে করো সেটা ওভালা ছিল বা ডাইক ছিল, যাই ছিল না কেন সেটা এখন পোলজিতে পরিণত হয়ে গেছে, এরকম ব্যাপার, ঠিক আছে? তো ডোলাইনের তুলনায় বিস্তৃত অবনমিত ভূমিরূপকে আমরা কি বলছি? পোলজি। বৈশিষ্ট্য কি আমাদের রাখতে হবে? বৈশিষ্ট্য নয়, খাড়া দেয়াল যুক্ত হয়, তাহলে পোলজি কি হচ্ছে? খাড়া দেয়াল যুক্ত হচ্ছে, আবার মৃদুঢাল হয়। আর কি হচ্ছে? কমপক্ষে 258 বর্গ কিমি বিস্তীর্ণ এলাকা জুড়ে আমাদের পোলজি অবস্থান করে। উদাহরণ কি না, ইউরোপের বলকান প্রদেশে লিভানো পৃথিবীর দীর্ঘতম পোলজি। লিভানো কিন্তু 64 কিমি দীর্ঘ হয় আর 5 থেকে 11 কিমি প্রশস্ত হয়। তোমরা এটা লিখে নিতে পারো, 64 কিমি দীর্ঘ আর 5 থেকে 11 কিমি প্রশস্ত হয়। এবার তোমরা ওটার ক্ষেত্রফল বার করে নিতে পারবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে, ঠিক আছে? তো এত বড় হয় পোলজি। এবার রয়েছে আমাদের নেক্সট রয়েছে হামস। হামস কি না, পোলজের ভিতরে চুনাপাত্রের অবশিষ্টাংশ টিলার আকারে অবস্থান করলে তাকে বলা হয় হামস। তোমরা শুধু পড়ো আর একটুখানি ভাবার চেষ্টা করো, তাহলে দেখবে কতটা ইজি হয়ে গেছে জিনিসটা। তাহলে আমাদের পোলজে হলো, পোলজি মানে পোলজে, ঠিক আছে? তাহলে পোলজের ভিতরে চুনাপাথরের অবশিষ্টাংশ টিলার আকারে যদি অবস্থান করে তখন সেটাকে বলছি আমরা হামস, ঠিক আছে? এই হামস কিউবাতে বলা হয় মেগোটেস আর পুয়ের্তো রিকোতে বলা হয় প্যাপিনো হিলস, ঠিক আছে? পুয়ের্তো রিকোতে বলা হয় প্যাপিনো হিলস। আর হামসের উদাহরণ হচ্ছে ছত্তিশগড়ের রায়পুরের হামস। ছত্তিশগড়ের রায়পুরের যে হামস, সেই হামসকে ছত্তিশগড়ের লোকজন বলে রাবণ ভাটা। রাবণ ভাটা কি? রাবণ ভাটা যদি পরীক্ষা আসে তাহলে তুমি কি লিখবে? ছত্তিশগড়ের রায়পুরের উপস্থিত হামসকে আমরা কি বলছি? রাবণ ভাটা, ঠিক আছে? চলো, তাহলে হামস বোঝা গেল। পোলজের ভিতরে যদি চুনাপাথরের অবশিষ্ট অংশ টিলার আকারে অবস্থান করে তখন সেটাকে বলছি আমরা হামস। পোলজে মানে কি? একটা বিস্তীর্ণ এলাকা, সেই এলাকায় যদি একটা চুনাপাথরের অবশিষ্টাংশ হয়তো জলে ভেসে রয়েছে বা জলের উপর অবস্থান করছে তখন সেটাকে আমরা বলছি হামস। এবার রয়েছে 10 নম্বরে পুনর। পুনর কি না, ভূগর্ভের জল যে সুড়ঙ্গ দিয়ে প্রবাহিত হয় তাকেই বলে পুনর। তাহলে পুনর খালি এইটুকুই বুঝবে, ভূগর্ভের জল যে সুড়ঙ্গ দিয়ে প্রবাহিত হয় তাকেই বলে পুনর। সেটা যেরকম সুড়ঙ্গ হতে পারে, খালি জল প্রবাহিত হলেই হলো, তাকে আমরা কি বলছি? পুনর। নেক্সট 11 নম্বর যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের নিমজ্জিত নদী ও সিঙ্ক। আচ্ছা, নিমজ্জিত নদী ও সিঙ্ক কি না, একই রেখা বরাবর অসংখ্য শৃঙ্খল দিয়ে জল অদৃশ্য হলে তা নিমজ্জিত নদী এবং যে বিন্দুতে নিচে নামে তা হলো সিঙ্ক। আবার বলছি বন্ধুরা, ভালো করে বোঝো। একই রেখা বরাবর অসংখ্য শৃঙ্খল দিয়ে জল অদৃশ্য হলে, তার মানে কি? এই হচ্ছে মনে করো আমাদের শৃঙ্খল, দেখো পরপর শৃঙ্খলগুলো রয়েছে, বা একটু ছবি আঁকার চেষ্টা করি, পরপর শৃঙ্খলগুলো রয়েছে। এবারে শৃঙ্খল দিয়ে জল যদি ভূগর্ভে প্রবেশ করে তখন সেটাকে আমরা কি বলছি? নিমজ্জিত নদী। এবং যে বিন্দু দিয়ে নিচে নামছে, তাহলে এইটাকে বলছি আমাদের, এই এক একটা বিন্দুকে আমরা কি বলছি? সিঙ্ক। আর এই সিঙ্ক দিয়ে নামলো জল, তাই হচ্ছে নিমজ্জিত জল। ক্লিয়ার? নিমজ্জিত ক্লিয়ার বোঝা গেল? তাহলে নিমজ্জিত নদী ও সিঙ্ক একদম ইজি জিনিস। এইবার যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ড্রাই ভ্যালি আর ব্লাইন্ড ভ্যালি। ড্রাই ভ্যালি মানে হচ্ছে শুষ্ক ভ্যালি, আর ব্লাইন্ড ভ্যালি মানে হচ্ছে তোমার
অন্ধ, তাই তো, অন্ধ উপত্যকা, ভ্যালি মানে উপত্যকা। তাহলে ড্রাই ভ্যালি হচ্ছে শুষ্ক উপত্যকা। সিঙ্ক দ্বারা জল প্রবেশের পর, আমি এখানে কি লিখেছি দেখো, সিঙ্ক দ্বারা জল প্রবেশের পর যে স্থানে অধিকাংশ সময় জল থাকে না। দেখো ছোট্ট করে বোঝার চেষ্টা করো বন্ধুরা। কালি চেঞ্জ, এই দেখো একটা, এই দেখো একটা ছিদ্র, আমি কালি চেঞ্জ করছি। এই পোর্শনটায় দেখো জল আসছিল, তারপরে একটা তোমার সিঙ্কের মধ্যে প্রবেশ করলো, আবার একটু পরে গিয়ে এই সিঙ্কের উপর দিয়ে উঠে এসছে, তাই তো। তাহলে মাঝখানের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা দেখো, এইটুকু ডিস্টেন্স কিন্তু আমার কি দেখো ফাঁকা, এটুকু ডিস্টেন্স ফাঁকা রয়েছে আমাদের, ঠিক আছে। তাহলে এই অংশটাকে বলছে ড্রাই ভ্যালি। এই ড্রাই ভ্যালিতে কী হচ্ছে, এই উপরের অঞ্চলটা কিন্তু মনে করো আমার অপ্রবেশ্য শিলা, ঠিক আছে, চুনাপাথর গঠিত নয়, নিচে চুনাপাথর গঠিত অঞ্চল, তাই সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে আবার দেখো এই পোর্শনটা উপরে উঠে এসছে, আর তার আশেপাশে মনে করো তোমার অসম্পৃক্ত শিলা রয়েছে, মানে সেটা ক্ষয়প্রাপ্ত হয় না, ঠিক আছে। তাহলে এই অঞ্চলটাকে বলছে মানে ড্রাই ভ্যালি। তাহলে সিঙ্ক দ্বারা জল প্রবেশের পর যে স্থানে অধিকাংশ সময় জল থাকে না, বা হয়তো হয়তো বৃষ্টির সময় এখানটায় জল থাকতে পারে, বা যে কোনো সময় জল থাকতে পারে, নদীর সাথে কোনো সম্পর্ক কিন্তু থাকছে না, মেন নদীর সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। তাহলে এটাকে বলছে আমাদের ড্রাই ভ্যালি। আর ব্লাইন্ড ভ্যালি কি, শিঙ্গল দিয়ে জল প্রবেশ করলে হঠাৎ নদী উপত্যকা শেষ হয়ে যায় বলে মনে হয়, তখন তাকে বলছে ব্লাইন্ড ভ্যালি। মানে কি, ড্রাই ভ্যালি হলো, তাহলে ড্রাই ভ্যালি আর ব্লাইন্ড ভ্যালি একসঙ্গে তৈরি হচ্ছে। তার মানে কি, নদীটা মনে করো, এই মনে করো আমাদের একটা ভ্যালি, ঠিক আছে, মনে করো এটা হচ্ছে আমাদের ভ্যালি, না দাঁড়াও ভালো এখানেই বুঝি আমরা, ঠিক আছে, এই ছবির দিকেই তাকাই, এটা অনেক দূরের থেকে তোলা চলে খুব ছোট লাগছে। তাহলে নদী বয়ে আসছিল, এইখানে ঢুকে গেল, ঢুকে গিয়ে আমরা দূরের থেকে দেখলাম যেন নদীটা শেষ হয়ে গেছে। এটা অনেক পরে গিয়ে, এই চিত্রটা দেখলাম অনেক পরে, দেখলাম 2 কিলোমিটার বা মনে করো 500 মিটার বা 1 কিলোমিটার দূরে রয়েছে, তাহলে আমরা খুব সহজে দেখতে পাবো না, কিন্তু দূরের থেকে দেখলে কী মনে হবে যেন এখানে গিয়ে জলটা শেষ হয়ে গেছে, উপত্যকাটা মানে জলের আর কোনো অস্তিত্ব নেই, নদী শেষ। তখন সেটাকে আমরা কি বলছি না ব্লাইন্ড ভ্যালি বলছি। তাহলে ব্লাইন্ড ভ্যালি হলেই ড্রাই ভ্যালি তৈরি হবে, ঠিক আছে, দুটো একসঙ্গে কম্বোনাইজ, ঠিক আছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম ছবিটা, ক্লিয়ার। এবার যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কাস্ট উপত্যকা। কাস্ট উপত্যকা কি, কিছুই নেই, যে ভূপৃষ্ঠস্থ জলধারা ইউ আকৃতি সৃষ্টি হলে, ভূপৃষ্ঠে যখন জল প্রবাহিত হচ্ছে কাস্ট অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হবে অবশ্যই, তো সেই অঞ্চল যদি জলধারাটা ইউ আকৃতি বিশিষ্ট হয় তখন তাকে বলছি আমাদের কাস্ট উপত্যকা। এবার রয়েছে আমাদের কি না প্রাকৃতিক সুড়ঙ্গ বা ন্যাচারাল টানেল। প্রাকৃতিক সুড়ঙ্গ কি, নদী যখন ভূগর্ভে রাস্তা তৈরি করে তখন তাকে বলছে আমাদের প্রাকৃতিক সুড়ঙ্গ। দেখো যখন একটা তোমার ডোলাইন যখন একটা সিংহল তৈরি করছে বা একটা মনে করো সোয়ালো হোল তৈরি করছে, নদী প্রবাহিত হচ্ছে নিচের তল দিয়ে, তাহলে অবশ্যই সে একটা নির্দিষ্ট পথে প্রবাহিত হয়, তাহলে যে পথে নদী প্রবাহিত হচ্ছে তাহলে সেটাই তার কাছে সুড়ঙ্গ, ঠিক আছে। মোট কথা, নদী যখন ভূগর্ভে যে রাস্তা দিয়ে প্রবেশ করে সেটাই তার কাছে প্রাকৃতিক সুড়ঙ্গ, ক্লিয়ার। এখানে এক্সট্রা কিছু বোঝার কিছুই নেই, ঠিক আছে। চলো নেক্সট রয়েছে আমাদের প্রাকৃতিক সেতু। প্রাকৃতিক সেতু কি, দ্রবণ প্রক্রিয়ায় সুড়ঙ্গের ছাদ ধসে পড়লে যদি সেতুর মতো দেখতে হয় তখন তাকে বলছি আমাদের প্রাকৃতিক সেতু, বোঝা গেছে। তাহলে সুড়ঙ্গের ছাদ, তাহলে সুড়ঙ্গ আমরা বুঝে গেলাম, তো সুড়ঙ্গ যখন প্রবাহিত হচ্ছে তাহলে সুড়ঙ্গের ছাদ, মনে করো এই হচ্ছে আমাদের প্রবাহিত হচ্ছে, সুড়ঙ্গের মধ্যে প্রবাহিত হতে 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 এখানে তো আমাদের নদী রয়েছে, মানে আমাদের ভূমি রয়েছে, সব আমাদের কম্প্যাক্ট। তাহলে মনে করো উপর থেকে উপর থেকে উপর থেকে কিছুটা খণ্ড এর মধ্যে পড়ে গেল, ঠিক আছে, জলের মধ্যে। জলের মধ্যে গিয়ে পড়ে গেলে কি সেতুর মতো যদি অবস্থান করে তখন সেটাকে আমরা কি বলছি না প্রাকৃতিক সেতু বলছি, ক্লিয়ার। এবার নেক্সট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের গিরিখাত বা জোর্স বা গর্গি, যাই বলি না কেন। এই যে বন্ধুরা গিরিখাতের ছবি দিয়ে দিয়েছি, দেখে নাও, ঠিক আছে, ডান দিকে। তো গিরিখাত কি না চুনাপাথর দ্বারা গঠিত অঞ্চলে দ্রবণ ক্ষয়ের দ্বারা, ক্ষয় বানানটা এখানে ভুল হয়েছে বন্ধুরা, ঠিক করে নেবে, দ্রবণ ক্ষয়ের দ্বারা ক্রমাগত নির্গত মানে ক্রমাগত, আমার কথা শুনে না, এখানে ভুলভাল লেখা রয়েছে, ঠিক আছে, জায়গায় জায়গায় ভুল হয়েছে। মোট কথা হচ্ছে চুনাপাথর দ্বারা গঠিত অঞ্চলে নদী দ্রবণ ক্ষয়ের দ্বারা ক্রমাগত নিম্নক্ষয় করে এবং খাড়া ঢালযুক্ত যদি নদী উপত্যকা গঠন করে তখন তাকে আমরা বলছি গিরিখাত। এই দেখো বন্ধুরা, এটা চুনাপাথর গঠিত অঞ্চল, এখন হয়তো আর ক্ষয়প্রাপ্ত হচ্ছে না, এখানে হয়তো চুনাপাথর থাকতেও পারে বা নাও থাকতে পারে, আমরা এক্স্যাক্টলি বুঝতে পারছি না, কিন্তু একসময় দেখো এই পোর্শনটা ছিল, ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে এবং একটা গিরিখাত তৈরি করছে। তাহলে গিরিখাতের ক্ষেত্রে অবশ্যই আমাদের কী হবে, নদী প্রবাহিত হবে,
ঠিক আছে, এটা হচ্ছে মোট কথা। গিরিখাতের সাথে সাথে কী হবে, নদী উপত্যকা গঠন হবে, সেটাকে আমরা কী বলছি না গিরিখাত বলছি। ক্লিয়ার? একদম সহজ ভাষায় বোঝার চেষ্টা করো। উদাহরণ দিয়ে দিয়েছি, ফ্রান্সের টার্ন, ভারতের তারকেশ্বর, নদীর গিরিখাত। আর রয়েছে আমাদের কেপ। কেপ মানে গুহা। তাহলে দ্রবণের ফলে অভ্যন্তরে শূন্যতা সৃষ্টি হলে গুহা, এটার কী বোঝাবো ভাই? সমস্ত সময় আমাদের গুহা সৃষ্টি হয় ভূগর্ভে। ঠিক আছে, তাহলে গুহা সৃষ্টি হলে তাকে আমরা কী বলছি না কেপ মানে গুহা। বৈশিষ্ট্য কি তোমরা নিজেরাই লিখতে পারবে। গুহা সৃষ্টি হতে গেলে অবশ্যই একটা নদী দরকার। ঠিক আছে, বৈশিষ্ট্য, যদি নদীর ব্যতীত কোনো গুহা তৈরি হয় তখন তাকে আমরা কী বলি, শুষ্ক গুহা বলি। আর গুহা যদি খুব বড় আকারের হয় তখন তাকে আমরা বলি কেভান। আর গুহা বিভিন্ন রকমের হতে পারে। ঠিক আছে, যেমন মনে করো বহুতল বিশিষ্ট গুহা হতে পারে, সরল গুহা হতে পারে, শাখা প্রশাখা গুহা হতে পারে। ঠিক আছে, তো এখানে আর আলাদা করে কিছু বলার নেই। আর রয়েছে উদাহরণ কি, ফ্রান্সের গোফ্রে বাজার পৃথিবীর গভীরতম গুহা। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা। পৃথিবীর গভীরতম গুহা কি না ফ্রান্সের গ্রুফ্রে বার্জার, পৃথিবীর সবচেয়ে গভীরতম গুহা। ক্লিয়ার? এবার নেক্সট রয়েছে আমাদের টেরারোসা। আশা করি আর 5-6 মিনিটের মধ্যে সমস্তটা কিছু বুঝিয়ে দিতে পারবো। জানি আমি একটু তাড়াতাড়ি বললাম, নাহলে কিন্তু সিলেবাস শেষ করতে খুব প্রবলেম হতো, আরও 20টি এক্সট্রা ক্লাস লাগতো। ঠিক আছে, তোমরা আস্তে আস্তে শোনো, মন দিয়ে শোনো, আশা করি কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, চলো। এবার রয়েছে টেরারোসা। টেরারোসা কি? চুন ক্ষয় হলো কিন্তু লৌহ অক্সাইড এবং অদ্রব্য কাদা পড়ে থাকে, দেখতে ক্রান্তীয় অঞ্চলে ল্যাটেরাইটের মতো। আচ্ছা, এই কথা বাদ দাও, আমার কথা শোনো। ঠিক আছে, টেরারোসা কি না, টেরারোসা হচ্ছে, টেরা মানে কি, টেরা মানে হচ্ছে মৃত্তিকা, আর রোসা মানে হচ্ছে লাল। তাহলে মৃত্তিকা লাল অর্থাৎ ল্যাটেরাইটের মতো দেখতে অনেকটা। তাহলে চুন ক্ষয় হলো কিন্তু সেই চুনের মধ্যে যদি লোহা অক্সাইড এবং অদ্রাব্য কাদা পড়ে থাকে তাহলে কি হবে, সেই মাটিটা দেখতে অনেকটা ল্যাটেরাইট মৃত্তিকার মতো মনে হবে। তাহলে সেই মৃত্তিকাকে বা সেই অঞ্চলটাকে আমরা কি বলবো, টেরারোসা বলবো। ঠিক আছে, তাহলে কাস্ট অঞ্চলেও যে শুধুমাত্র চুন থাকবে, আমি আগেই বলেছি যে শুধুই চুন থাকে না, অন্যান্য রকম লোহ অক্সাইড বা খনিজ থাকতে পারে। তাহলে সেটা যদি লোহ অক্সাইড হয় তাহলে লাল রকম মানে লাল দেখতে লাগবে, ল্যাটেরাইটের মতো দেখতে, তখন সেটাকে আমরা কি বলবো, টেরারোসা। ক্লিয়ার? এবার রয়েছে আমাদের ক্লাইন্ট বা গ্রাইক। ক্লাইন্ট বা গ্রাইক কি? চুনাপাথরযুক্ত শিলায় ফাটল হলে, অবশ্যই ফাটল যদি হয় চুনাপাথরযুক্ত অঞ্চলে, দেখো প্রত্যেকটা জিনিসই একই কথা। চুনাপাথরযুক্ত শিলা যদি ফাটল হলে দ্রবণের ফলে তা আরও বড় গভীর হয়, তাই শিলা বিচ্ছিন্ন হয়। দেখো এই ছবিটার দিকে তাকাও, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথম ছবিতে শিলা ক্ষয় হতে শুরু করেছে, এখানে দেখো একটা শিলা, এই একটা শিলা দেখো অনেকটা দূরে অবস্থান করতে, তাহলে একটা শিলা আরেকটা শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মানেটা কি না, ফাটল হতে পারে, তার মাঝখানে জল প্রবেশ করে যেতে পারে, যা কিছু হতে পারে। তাহলে যদি সেই ফাটল হলো তাহলে সেই বিচ্ছিন্ন শিলাকে আমরা কি বলবো, এক একটাকে আমরা বলছি ক্লাইন্ট। এবং এই যে ফাটল, এই ফাটলগুলোকে আমরা কি বলছি না গ্রাইক বলছি। তে বিচ্ছিন্ন শিলাকে এক কথায় আমরা বলছি ক্লাইন্ট এবং ফাটলগুলিকে আমরা বলছি গ্রাইক। ক্লিয়ার? তাহলে ছবিটা মনে রাখো আর নিজের মতো করে পাতি ভাষায় লেখো, কোনো ব্যাপার না। ঠিক আছে, কিন্তু আমাদের মূল কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, টু দ্য পয়েন্ট। ওকে, এবার রয়েছে আমাদের কি, ল্যাপিস আর কারেন্ট। আচ্ছা, ল্যাপিস বা কারেন্ট কি? চুনাপাথর গঠিত খাড়া ঢালযুক্ত অঞ্চলে অজস্র খাত হলে সেটা যদি সরলরেখার আকারে অবস্থান করে তখন তাকে আমরা বলছি ল্যাপিস বা কারেন্ট। আচ্ছা, বিষয়টা সেম জিনিস, আগে বুঝে নাও কি, এক একটা জায়গায় এক এক নাম, এই হচ্ছে পার্থক্য, আর কিছুই না। চুনাপাথর গঠিত অঞ্চলে খাড়া ঢালযুক্ত অঞ্চলে যদি অজস্র খাত তৈরি হয় তখন সেটাকে আমরা বলছি, মানে এরকম খাত 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 যদি তৈরি হয় তখন সেটাকে আমরা কি বলছি, ফ্রান্সে বলছি ল্যাপিস, আর জার্মানিতে বলছি কারেন্ট, আর যুগোস্লাভিয়াতে কি বলছি, বোগাস। তাহলে চুনাপাথর গঠিত খাড়া ঢালযুক্ত অঞ্চলে, আরেকবার ছবি আঁকার যদি চেষ্টা করি বন্ধুরা, এই হচ্ছে মনে করো আমাদের চুনাপাথর গঠিত অঞ্চল। ঠিক আছে, চুনাপাথর গঠিত অঞ্চল। ক্লিয়ার? এবার মনে করো এখানে অনেক খাত খাত তৈরি হলো, ঠিক আছে, ক্ষয় হয়ে হয়ে এবং খাত খাত সিঁড়ির আকার তৈরি করলো, তখন সেটাকে আমরা কি বলছি, ল্যাপিস ফ্রান্সের, আর জার্মানির ভাষায় আমরা বলবো কারেন, আর যুগোস্লাভিয়ার ভাষায় বলবো বোগাস। ঠিক আছে, একদম পাতি বাংলা ভাষায় বলে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার রয়েছে যেটা হচ্ছে লাস্ট, আমাদের ক্ষয়জাত ভূমিরূপের লাস্ট যে টপিক, সেটা হচ্ছে চুনাপাথরের মেঝে। দেখো বন্ধুরা, তোমরা ছবি দেখতে পাচ্ছ, দেখো এই পোর্শনটা দেখো ক্ষয় আছে কিন্তু খুব কম, সরল রেখায় নেই, তাই তো।
এরকম সরলরেখা যদি ক্ষয় থাকতো তখন সেটা কিন্তু আমাদের ল্যাপিস হতো। এখানে কীরকম একটু বড় বড় আকার আছে, তাই তো, এরকম বড় বড় রয়েছে। ক্ষয় যদি এরকম থাকতো সিঁড়ির আকারে তখন সেটা আমরা কি বলতাম না, ল্যাপিস এবং কারেন্ট। আর ল্যাপিসের কারেন্ট আর চুনাপাথরের মেঝে একই। ল্যাপিসের কারেন্টের ক্ষেত্রে সরলরেখায় তোমার খাড়া ঢালে রয়েছে, কিন্তু চুনাপাথরের মেঝে হচ্ছে এই দেখো, মেঝেতে এরকম ফাটল বিশিষ্ট রয়েছে, তাই তো। তাহলে কি ক্লিন্টগুলি, সংকীর্ণ গ্রাইকগুলি যদি প্রশস্ত হয় তাহলে কি বলছে আমাদের চুনাপাথরের মেঝে তৈরি হয়। এখানে দেখো ফাটল, ফাটলগুলোকে আমরা কি বলি, গ্রাইক বলি। ফাটলগুলোকে আমরা কি বলি ক্ষেত্রে, এই যে ফাটল, এই ফাটলগুলোকে আমরা কি বলি, গ্রাইক বলি। তোমরা ফাটল লক্ষ্য করতে পারছো। আর এক্ষেত্রে তোমরা ক্লিন্টগুলো দেখতে পাচ্ছ, এই যে সমস্ত ভূমিরূপগুলো, এই ভূমিরূপগুলো এক একটা হচ্ছে আমাদের ক্লিন্ট। তাহলে ক্লিন্টগুলি সংকীর্ণ হয়, মানে খুব ছোটো ছোটো হয়। আর গ্রাইকগুলো কী হয়, প্রশস্ত হয়, অনেক বেশি বড় বিস্তীর্ণ এলাকা জুড়ে। তাকিয়ে দেখো গ্রাইকই বেশি দেখা যায়। তখন যে অসমান ভূমিরূপ, সমান নয় কিন্তু বিস্তীর্ণ অসমান যে ভূমিরূপ, তখন তাকে আমরা কি বলছি, চুনাপাথরের মেঝে। এক কথায় তুমি যেখানে একটু আগে যেটা বললাম, ল্যাপিস আর কারেন্ট হচ্ছে তোমার খাড়া ঢালযুক্ত অঞ্চলে হচ্ছে, আর চুনাপাথরের মেঝে মানে হচ্ছে কাস্ট অঞ্চলের উপরেই মেঝেতে অবস্থান করছে। ব্যাপারটা মোটামুটি একই রকমের। তো তাকে আমরা কী বলছি, চুনাপাথরের মেঝে। আশা করি তোমরা ক্ষয়জাত ভূমিরূপের, কাস্ট অঞ্চলের ক্ষয়জাত ভূমিরূপের টোটাল বেসিক জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এইটুকু যদি তোমরা বুঝতে পারো তাহলে ক্ষয়জাত ভূমিরূপ কাস্ট অঞ্চলের আর কোনো রকমের কোশ্চেন তোমাদের বাদবে না। সে যেরকমই কোশ্চেন আসুক না কেন, কনসেপচুয়াল যে কোনো কোশ্চেন আসুক না কেন, তোমরা ইজিলি ক্লিয়ার করে দিতে পারবে, ঠিক আছে, নিজের বুদ্ধিতে। তো আগে তোমাদের প্রথমে কী করতে হবে, আমার কথাগুলো ভালো করে মন দিয়ে শুনতে হবে, যদিও আমি একটু তাড়াতাড়ি বলেছি আজকে, ঠিক আছে। ভালো করে মন দিয়ে শোনো, নিজের খাতায় ফরম্যাট বানাও, তারপরে সেটা বাড়িতে বসে খাতা দেখে পড়ো। বেশি বেশি বই ঘেটে কোনো লাভ নেই, ঠিক আছে। নিজের খাতা বানাও, নিজে নোট তৈরি করো, তারপরে দেখবা জিনিসটা খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে। আশা করি আজকে পড়া তোমাদের খুব ভালো লেগেছে, তোমাদের বোঝাতে পারলাম। যদি বোঝাতে পারি অবশ্যই একটা লাইক, ঠিক আছে, আর না হলে ডিসলাইক, ওকে, নো প্রবলেম। তো বন্ধুরা আজকে অনেকক্ষণ ক্লাস করালাম, ঠিক আছে। তো বন্ধুরা টাটা, বাই বাই, বিদায়।